একদম সেম ডেতে আপনাকে অথরাইজেশনটা দিয়ে দিতে হবে। সো সাবসেকশন 2, কনফিউশন আছে? বুঝতে পেরেছেন সবাই? জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওকে, আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে, আপনাদের ক্যামেরাটা কাইন্ডলি আজকে ক্লাসে যাই করেন, আগামী ক্লাস থেকে অবশ্যই ক্যামেরাটা অন করে রাখতে হবে। না হলে আসলে আমার বোঝার প্রবলেম হয় যে আপনাদের আসলে কতটুকু কানেক্টিভিটি আছে ক্লাসে। আর পসিবল হলে অবশ্যই আজকে ক্যামেরাটা অন করবেন। আচ্ছা, তারপর চলে যাচ্ছে সাবসেকশন 3 and 4। এগুলো সিম্পল রেগুলেশন, নর্মালি যেটা হয় অ্যাপ্লিকেশন করলো যদি গ্রান্টেড হয় তখন একটা লিভ পাস প্রোভাইড করে বা ইস্যু করে, যেমনটা ওয়ার্কারদের ক্ষেত্রে এক্সিট পাস থাকে, আপনারা হয়তো বা দেখেছেন ফ্যাক্টরি বা প্রোডাকশন হাউসগুলোতে। তারপর যেটা হলো যে পাস, লিভ পাসটা দিয়ে স্যাংশনিংটা কমপ্লিট হলে তো শেষ এখানে সিচুয়েশন। আর যদি এরকম হয় যে কোনো কারণে রিফিউজ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই এমপ্লয়ার এটা রিটেন ফরম্যাটে কমিউনিকেট করবেন এবং ছুটি শুরু হওয়ার আগেই জানিয়ে দেবে। এবং এই যে ছুটিটা দিতে পারছে না, এটা কেন দিতে পারছে না, এটা অবশ্যই সেই রেজিস্টার বুক যেটার কথা বলেছিলাম বা মাস্টার রোল, সেখানে এটা রেজিস্টার করে রাখতে হবে। আর যখন আমরা পরবর্তীতে চ্যাপ্টারগুলো পড়বো, লিভ রিলেটেড একটা চ্যাপ্টার আছে, সেখানে কিছু রেগুলেশন আছে ছুটি, কোন ছুটিটা আমাকে দেওয়া হবে বা আমি কোনটা পাচ্ছি সেটার উপর বেস করে ছুটি যদি আমি চাওয়ার পরে না দেয় এমপ্লয়ার, সেক্ষেত্রে আমাকে কিছু কম্পেনসেট করার ব্যাপার থাকে। কম্পেনসেট বেসিক্যালি কিভাবে করবে এগুলো পরে পড়ে নেব। তাই এখানে রেজিস্ট্রেশনটা জরুরি বা রেকর্ড রাখাটা জরুরি। আর এই সেকশন নাম্বার, সাবসেকশন নাম্বার 5-এ যেটা বলা হয়েছে সেটা হলো যদি এক্সটেন্ড করতে চায় সেই ক্ষেত্রে এই রেগুলেশনটা। তো এখানে নর্মালি একদম আগের যে নিয়ম সেই প্রসিডিওরে বলা হয়েছে যে রেজিস্টার্ড পোস্ট, পোস্ট অফিসের মাধ্যমে সেটা জানানো হবে এমপ্লয়ারকে যে ছুটি এক্সটেন্ড করতে চাচ্ছে, এবং সেটা যদি পসিবল হয় এমপ্লয়ার স্যাংশন করবেন এবং সেটা জানিয়ে দেবেন, আর যদি না হয় সেটাও জানিয়ে দেবেন। তো এখনকার যুগে আসলে তো এত এই সেম এক্সাক্ট প্রসিজিওরে যায় না, আমরা কিছুটা এখন এই যে মানে প্রসিজিওরটা রেগুলেশনটা সেম থাকে কিন্তু ওয়েটা বা মুড অফ কমিউনিকেশনটা হয়তো বা ডিফারেন্ট হতে পারে। এই হলো লিভ রিলেটেড রেগুলেশন। ওকে, সো এটা নিয়ে প্রবলেম থাকলে বলতে পারেন, আর আমি আপনাদের জন্য কোয়েশ্চেন রাখবো বা আপনাদের সেশনটা রাখবো যখন আপনার আমার সেকশনটা শেষ হবে, তখন আপনাদের অ্যাক্সেস থাকবে কোয়েশ্চেন করার জন্য। ঠিক আছে? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। ওকে, তাহলে চলে যাচ্ছি পরের সেকশন, স্টপেজ অফ ওয়ার্ক। এই চ্যাপ্টারে যতগুলো সেকশন বা আর্টিকেলস আছে তার মাঝে এটাই হলো একটুখানি ট্রিকি, ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। তাই একটু ক্যালকুলেশনটা বোঝার জন্য সিকোয়েন্সটা বুঝবেন। এখানে সব ধরনের সেকশনই আপনাকে সিকোয়েন্সিয়ালি লিখতে হবে ওরকম না, কিন্তু কিছু সেকশন আছে যেমন এটা, এখানে সিকোয়েন্সটা ম্যাটার করে। হ্যাঁ, এবং যখন পড়বেন তখনই বুঝতে পারবেন যে সিকোয়েন্সটা কেন ম্যাটার করছে। এবং এটা আসলে অনেকটা স্টোরি লাইন হিসেবে যদি পড়েন তাহলে অটোমেটিক্যালি মনে থাকবে। সো বেসিক্যালি এটা কি, এই সেকশনটা কি, এখানে কিছু কজেস দেওয়া আছে স্পেসিফিক্যালি, যে বিভিন্ন কারণ হতে পারে, যেমন ন্যাচারাল ক্যালামিটিসও হতে পারে, এটার জন্য হতে পারে, যেমন ধরেন আমাদের এখানে এই যে প্যান্ডেমিকটা হলো কোভিড-19-এর সময়, এই সময়টাও যে গেল, সে সময়টার কারণ হতে পারে। অনেক কারণেই দেখা যেতে পারে অর্গানাইজেশনে, হঠাৎ করে অর্গানাইজেশনে কোনো একটা ইউনিট, পার্টিকুলার ইউনিট অথবা ফুল অর্গানাইজেশনেই আপনার শাটডাউন করে দিতে হতে পারে। হুম, তো যদি এরকমটা হয় তাহলে কি হবে? তো এখানে কনটেক্সট দুটা হতে পারে। একটা হলো কি, যখন কাজ চলছে ওই কাজ চলাকালীন সময়ের মাঝেই আপনার অর্গানাইজেশন শাটডাউন হতে পারে, অথবা এমনও হতে পারে যে আজকে পর্যন্ত কাজ হলো, কালকে থেকে অর্গানাইজেশন সাডেনলি শাটডাউন করছে কোনো একটা কজ দেখিয়ে। কজগুলো এগুলোর যে কোনো কিছু হতে পারে। মেইন কথা হলো কন্ট্রোলেবল সিচুয়েশনের বাইরে যদি চলে যায়, এমন কোনো কিছু যদি হয়, সেক্ষেত্রে এই রেগুলেশনটা বলা হয়েছে। তাহলে এখানে আমরা যে সাবসেকশনগুলো পড়বো সেটা তাহলে দুটো পার্সপেক্টিভে পড়ছি। একটা হলো ডিউরিং দ্য ওয়ার্ক টাইমে যদি আপনার অর্গানাইজেশন শাটডাউন হয়, আর একটা হলো বিয়ন্ড দ্য ওয়ার্কিং আওয়ারের বাইরেও যদি গিয়ে অর্গানাইজেশন শাটডাউন হয়। তো এখানে যেটা বলা হয়েছে সাবসেকশন নাম্বার 2, আমি তো জাস্ট বলে যাচ্ছি, ক্লাস টাইম হলে হয়তো বা অফলাইনে বলতাম যে এগুলো একটু পড়েন, তো এখন ধরেই নিচ্ছি যে আপনারা পড়ছেন। তো সাবসেকশন নাম্বার 2 যেটা আছে সেই রেগুলেশনটা চলে যাই।
এই সেকশনে বলা হয়েছে যদি এরকমটা হয়, সাপোজ ধরেন যে অর্গানাইজেশনে আজকে বা একটা ফ্যাক্টরি বা ইউনিটে ওয়ার্কার আজকে পর্যন্ত কাজ করে গেছে, এখন কালকে থেকে বন্ধ, এটা সাডেনলি হয়েছে, সেই ক্ষেত্রে এমপ্লয়ার তাকে কিভাবে নোটিফাই করবে? কারণ টাইম লাইনটা এখানে ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্কার যদি এস্টাবলিশমেন্টে চলে আসে সেই ক্ষেত্রে তার ওয়ার্কিং আওয়ার বেসিসে একটা পেমেন্টের ইস্যু চলে আসে। তাই কখন কিভাবে নোটিশটা দিচ্ছে এবং ওয়ার্কাররা কখন আসছে, এই টাইমগুলো ম্যাটার করে। তো এখানে যে রেগুলেশনটা আছে সেখানে বলা হয়েছে এই ধরনের সিচুয়েশনে অবশ্যই এটা এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি হবে যে অর্গানাইজেশনে বা এস্টাবলিশমেন্টের বাইরে বা নোটিশ বোর্ডে, যেটা নর্মালি আমরা দেখি যে মেইন ডোর যেটা থাকে বা আমাদের যে বা বলতে পারি ফ্যাক্টরির যে বড় গেটগুলো থাকে, এই পাশে বা এই জায়গায় নোটিশগুলো দেওয়া হয়ে থাকে নর্মালি। তো ওরকম যেটা ভিজিবল প্লেস এমন জায়গায় অর্গানাইজেশনের বাইরে বা ভেতরে নোটিশটা দিতে হবে। এটা হলো সাবসেকশন নাম্বার 2। আর এই নোটিশে কি কি বিষয় বলা থাকবে সেই রেগুলেশনগুলো দেওয়া হয়েছে এই জায়গায়। আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করেছি, সবাই তো দেখতেই পাচ্ছেন তাই না? টেকনিক্যাল ইস্যু নেই তো? ইয়েস ম্যাম। নো রাইট। ম্যাম, জি কোনো ম্যাম, দেখতে টেকনিক্যাল পাচ্ছি। ইস্যু নেই। It's okay, ma'am. ওকে, রাইট। ওকে, তারপর যেটা যাচ্ছি সাবসেকশন নাম্বার 3। জাস্ট এই সিচুয়েশনটার পরে আমাদের যে কোয়েশ্চেনটা আসবে, লাইক ধরেন অ্যাজ এ ওয়ার্কার আমি তখন জানতে চাইবো তাহলে এটা কবে ওপেন হবে অর্গানাইজেশন, বা আমাকে কবে এক্স্যাক্টলি কখন আসতে হবে। তো এখানে নোটিসে কি বলা থাকবে বা কি ইন্ডিকেশনগুলো থাকবে এক্স্যাক্টলি এটা বলা হয়েছে, যে ডিরেকশনটা দেওয়া থাকবে যে কখন সাপোজ ধরেন আজকে কাজ বন্ধ, আবার তাহলে কবে থেকে কাজটা শুরু হচ্ছে এবং কোথায় ওয়ার্কারকে থাকতে হবে, এই বিষয়গুলোও নোটিসে বলা থাকবে, যেন এটা থেকে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, খেয়াস যেন না হয়। কারণ এই বিষয়গুলো অনেক সময় দেখা যায় আতঙ্ক তৈরি করে কনফ্লিক্ট তৈরি করতে পারে বা ডিসপিউটে চলে যেতে পারে। ওকে, আচ্ছা। আর নাম্বার 4 হলো সেই সিচুয়েশনটা জাস্ট অপোজিট। অপোজিট বলতে ধরেন যখন চলে এসছে বা ওয়ার্কাররা অলরেডি ডিউরিং দ্য ওয়ার্কিং টাইমের মধ্যে আছে বা প্রসিজিওরের মধ্যে আছে বা কাজ করছে, ওই সময়টায় যদি কাজ বন্ধ হয়ে যায়, বা সকালে আসলো ভেতরে শুরু করলো কাজ তখন বন্ধ হয়ে গেল হঠাৎ করে, তখন যদি হয় তাহলে কিভাবে নোটিফাই করবে? সেম প্রসিজিওর, নোটিশ দিবে, নোটিশে কখন কাজটা শুরু হবে সেটা বলে দিবে। আর একটা জিনিস এখানে নতুন অ্যাড হবে, সেটা হলো যেহেতু অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছিল, তাই এখানে কি ধরনের ওয়ার্কাররা স্টে করবে আর কারা চলে যাবে এটার স্পেসিফিকেশন নোটিশে থাকবে। সো এই হলো নাম্বার 4। আমরা দুটো সিচুয়েশন পেয়ে গেলাম। এখন আসি পরবর্তী ক্যালকুলেশনে, যে এখন যদি ওয়ার্কাররা স্টে করে অথবা স্টে না করে তাহলে পেমেন্ট প্রসিজিওরটা কি হবে এবং এই দুটো সিচুয়েশনে কি হবে। এই অ্যারোটা কাইন্ডলি একটু স্কিপ করেন। ওকে, সো নাম্বার 5। সো নাম্বার 5টা পড়ে ফেলেন, এখান থেকেই বিষয়টা টেকনিক্যাল। টাইমলাইনটা কাউন্ট করার ব্যাপার থেকে শুরু করে পেমেন্টের বিষয়টা। সো নাম্বার 5 অ্যান্ড 6 পড়বেন। ওকে, চলে যাচ্ছি নাম্বার 5। নাম্বার 5 হলো সাবসেকশন নাম্বার 4 এর সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে এটা বলা হয়েছে। ওকে, সো নাম্বার 4 এর সাথে 5 রিলেটেড। এখন যারা স্টে করছে তাদের কথায় আসি। যেসব ওয়ার্কাররা স্টে করছে তারা যদি 1 ঘন্টার কম সময় পর্যন্ত স্টে করতে হয় তাহলে কোনো ধরনের পেমেন্ট তাদেরকে সেদিনের জন্য দেওয়া হবে না। এখন আপনার কথা হতে পারে এখানে কি ধরনের ওয়ার্কার হতে পারে, মান্থলি রেটেড ওয়ার্কার হতে পারে, বা আপনার পার ওয়ার্কার বেসিস ওয়ার্কার হতে পারে, অথবা পিস রেটিং সিস্টেমে ওয়ার্কার হতে পারে, অনেকভাবে হতে পারে। যেটাই হোক না কেন এটা ক্যালকুলেশনটা আমরা পার আওয়ারে নিয়ে আসতে পারি। তো এই রেগুলেশন অনুযায়ী যেটা হবে, যদি ওয়ার্কার 1 ঘন্টার কম সময় পর্যন্ত স্টে করে, তার মানে হচ্ছে 1 ঘন্টার ভেতরে যদি তাকে জানিয়ে দেওয়া হয় যে তাকে আর স্টে করতে হবে না, তাহলে সেদিনের জন্য সে কোনো ধরনের পেমেন্ট পাবে না। কিন্তু যারা কিনা 1 ঘন্টার বেশি সময় স্টে করছে কিন্তু তারপরেও তাদেরকে কাজ দিতে পারছে না কোনো কারণে, সেসব ওয়ার্কারদের ক্ষেত্রে তখন সেই দিনের ফুল ডে ওয়েজেস দেওয়া হবে। মানে 8 ঘন্টা বেসিসে যে পেমেন্টটা করা হতো সেই পেমেন্টে তখন তাকে
পেমেন্টটা করা হবে। মেনলি হচ্ছে এখানে ফুল ওয়ার্কিং আওয়ার টাইম লাইনে কাউন্ট করে টাকাটা দেওয়া হবে, কোনো ধরনের কাটছাট হচ্ছে না। ওকে, আচ্ছা। আর নাম্বার 6, এখন পরের নাম্বার 6 দেখেন এটাকে কন্ট্রাডিক্ট করছে কিনা 5 নাম্বারের সাথে। কি মনে হয়, কন্ট্রাডিক্ট করছে নাকি একই মনে হচ্ছে? ম্যাম, আওতায় না পড়লে মজুরি মানে পাবে না। কিসের আওতায় না পড়লে? এই যে 5-এর। হ্যাঁ, আওতা না, বলা হয়েছে 1 ঘন্টার টাইমলাইনটা। ধরেন যদি 1 ঘন্টার কম সময় থাকে এবং 1 ঘন্টার মধ্যেই আমি জানিয়ে দিচ্ছি যে না আজকে আর আপনাকে থাকতে হবে না, চলে যান, আজকে কাজটা দিতে পারছি না, তাহলে আর মজুরি দিতে হবে না। কিন্তু যদি 1 ঘন্টার বেশি সময় পর্যন্ত স্টে করতে হয়, সাপোজ ধরেন 2 ঘন্টা বসে থাকলো এখনো কাজ দিতে পারে নাই, সেই ক্ষেত্রে সেই দিনের ফুল ডে পেমেন্টটা হবে, মানে 8 ঘন্টার পেমেন্টটা হয়ে যাবে। ওকে। আর যেটা ছিলাম নাম্বার 6, এটা আহ, এই যে নাম্বার 4 এই সিচুয়েশনের সাথে এটা ম্যাচ করবেন না। নাম্বার 6 হলো বেসিকলি আমরা যে সিচুয়েশনটা পড়েছি নাম্বার 2-তে। নাম্বার 2-তে কি ছিল? আর অপোজিট সিচুয়েশনটা ছিল যে অর্গানাইজেশনে এমপ্লয়ার আগে আসার আগেই যদি কাজ বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের পেমেন্টটা কিভাবে হবে, বা সেই ক্ষেত্রে ওরা অলরেডি এসে দেখে অর্গানাইজেশন বা ফ্যাক্টরি ইউনিটটা বন্ধ আছে, তখন তাদের ক্ষেত্রে পেমেন্টটা কি হবে, সেটা হলো সাবসেকশন নাম্বার 6। তাই এই 5, যখন 6 ডিফাইন করা হয়েছে তখন এখানে দেখবেন একটা 5-এর রেফারেন্স টেনে বলা হয়েছে, 5-এর যে রেগুলেশনটা বলা হয়েছে, এই রেগুলেশনে যাই বলা থাকুক না কেন, যদি ওয়ার্কিং আওয়ার, এখন আওয়ারে না, এখন হলো ডে ক্যালকুলেশন। তো ডে ক্যালকুলেশনে বলা হয়েছে যদি ওয়ার্কিং ডে একদিন এক্সিড না করে তাহলে কোনো ধরনের পেমেন্ট হবে না। আমি আবারও বলছি, এটা কোন ধরনের ওয়ার্কারদের জন্য বলছে? যারা কিনা কাজ চলাকালীন সময়ে এই ধরনের সিচুয়েশন ফেস করেনি, অলরেডি ফ্যাক্টরির সামনে এসে জানলো বা অন্য কোনো সোর্সে জানলো, সাপোজ ধরেন কালকে থেকে ফ্যাক্টরি বন্ধ থাকবে, এই সিচুয়েশনে যারা আছে, মানে অর্গানাইজেশনে যারা এসে স্টে করে নাই, কাজের জন্য অপেক্ষা করে নাই, তাদের জন্য এই রেগুলেশনটা। তাদের জন্য বলা হয়েছে একদিনের বেশি ক্রস না করলে তখন তাদেরকে কোনো ধরনের কম্পেনসেট করা হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। Yes, miss. তারপর চলে যাচ্ছি নাম্বার 7। সো নাম্বার 7 and 8 একটু পড়বেন, তারপরে আমি আবার বুঝিয়ে বলছি। ওকে, সো 7 হলো সাবসেকশন নাম্বার 6-এর রেফারেন্স। এখানে বলছে যদি একদিনের বেশি সময় তাদেরকে কাজ দিতে না পারে তখন কি হবে? তখন হলো একদিনের বেশি সময়ের পর থেকে যতদিন পর্যন্ত কাজ দিতে না পারবে ততদিন পর্যন্ত ফুল ডে পেমেন্ট হবে। তার মানে ধরেন সে 2 দিন বা 3 দিন, সে 3 দিন কাজ করতে পারলো না, 3 দিনের রেফারেন্সটা বলছি না, ধরেন 2 দিন কাজ করতে পারলো না, তাহলে বলেন তো তাকে কয় দিনের স্যালারি বা ওয়েজেস দেওয়া হবে? বলতে পারবেন? একদিনের। রাইট, একদিনের দেওয়া হবে। তার মানে বুঝতে পেরেছেন, তার মানে 2 দিন যদি কাজ না করে সেক্ষেত্রে একদিনের তাকে ওয়েজেস পে করতে হচ্ছে। এখন আসি, যখন টাইম লাইনটা আরও বাড়বে এবং এতক্ষণ পর্যন্ত যতগুলো পেমেন্ট বলেছি এটা কিন্তু ফুল ওয়ার্কিং আওয়ারের পেমেন্ট, তার মানে সে কাজ করছে না তারপরেও ফুল পেমেন্টটা পাচ্ছে। আর নাম্বার 8-এ যেটা বলেছে, এখন যদি সিচুয়েশনটা এরকম হয় কাজ দিতে পারছে না করে এটা 3 দিনেরও বেশি সময় চলে যায়, তখন কি হবে? তখন তাকে লে অফে পাঠানো হবে। তার মানে কি, এটার লিমিটটা হলো 7 and 8। এটা খুবই টেকনিক্যাল এই জায়গাটা। তো লিমিটটা হলো কি, 3 দিন পর্যন্ত যদি হয় তাহলে সে 2 দিনের স্যালারি পাবে, একদিনের পাবে না, বা ওয়েজেস পাবে
আর 1 দিনের পাবে না। আর 3 দিনের বেশি হলেই তখন তাকে লে অফে পাঠানো হবে। এখন লে অফ কি আপনাদের মনে আছে? লে অফের কনসেপ্টটা? একটা কনফিউশন ছিল। জি প্লিজ বলেন। আমি তো 3 দিন পরে লে অফ পাঠাচ্ছি, বাট 3 দিনের জন্য কি ওই যে 2 দিনের স্যালারিটা তো পে করবো, তাই না? এক্স্যাক্টলি, এটা বলছি, জাস্ট আমি সেকশনটা শেষ করি, তারপরে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এখানে দেখেন, এখানে মজার বিষয়টা হচ্ছে কি, আমার 3 দিন পর্যন্ত ফুল স্যালারির ক্যালকুলেশনটা হচ্ছে 3 দিন পর্যন্ত লিমিট, এবং 3 দিনের মধ্যে 2 দিন পর্যন্ত আপনার ফুল ওয়েজেস প্রোভাইড করছে। তাহলে 3 দিনের বেশি হলে লে অফে পাঠিয়ে দিচ্ছে, যেটা কোয়েশ্চেন করেছিলাম। আপনাদের তো লে অফ কনসেপ্টটা ডেফিনেটলি মনে আছে, হোপফুলি, তাই না? তখন তো আসলে অ্যামাউন্ট নিয়ে বলি নাই যে কিভাবে কম্পেনসেট করবে। সো বেসিক্যালি লে অফটা হলো টার্মিনেশনের আর একটা ডিফারেন্ট ওয়ে, যে যেমন ধরেন ওই যে যখন শর্টেজ অফ যে কোনো টাইপসের, ধরেন ম্যাটেরিয়াল শর্টেজ যদি থাকে বা মেশিনারি শর্টেজ, এই ধরনের সিচুয়েশনে যখন এমপ্লয়ার আহ, চাচ্ছে কিন্তু তারপরে কাজ দিতে পারছে না, এই ধরনের সিচুয়েশন আর কি লে অফ। তো এখানে দেখেন বলছে 3 দিনের পরে লে অফে পাঠাবে। এখন লে অফ পাঠালে যেটা হয়, তখন আর আপনাকে ফুল স্যালারি বা ওয়েজেস দিতে হচ্ছে না। লে অফের ক্যালকুলেশনটাই হলো, তখন হলো ওয়েজেস হাফ করে দিতে হবে। ধরেন তার যদি 8 ঘন্টায় সে যদি 1,000 টাকা করে পেত, তাহলে এখন তাকে আর 1,000 টাকা দিতে হবে না, তাকে এখন 500 টাকা করে দিতে হবে, কারণ লে অফে পাঠিয়ে দিয়েছে। ওকে, এখন লে লে অফেরও অফ, তো একটা প্রসিডিউর আছে, তাই না ম্যাম? রাইট, আমি এখনই বলছি, শেষ করে নেই তারপরে কোয়েশ্চেনটা করেন, হ্যাঁ? আচ্ছা, কারণ এই পার্টে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে, এটা আমি জানি। সো এখানে দেখেন, আমি লে অফের ক্যালকুলেশনটা জাস্ট এই সেকশনটা শেষ করে বোঝাচ্ছি। তো এখানে দেখেন, এই যে লে অফের কথা বলা হয়েছে, তার মানে দেখেন নাম্বার 9-এ যেটা বলা হলো, যে এখন যদি তাকে লে অফে পাঠিয়ে দেয়, তাহলে পেমেন্টটা ফাইনালি কিভাবে হবে? সে যে ফুল ওয়েজেস পেয়েছিল সেগুলা কি ফুল কাউন্ট হবে কিনা? না। যখন তাকে লে অফে পাঠিয়ে দিল 3 দিন পরে, তখন লে অফের ক্যালকুলেশনটা শুরু হবে, এবং এই ক্যালকুলেশন অনুযায়ী অলরেডি যে সে পেমেন্টটা পেয়ে গেছে সেই অ্যামাউন্টের সাথে লে অফের অ্যামাউন্টটাকে অ্যাডজাস্ট করা হবে। ওকে, আচ্ছা, ক্যালকুলেশনটা কি হবে বলবো। আর লাস্ট সেকশন, সাবসেকশন যেটা থাকছে, সেটা বলা হয়েছে পিস রেটিং ওয়ার্কার যারা। আচ্ছা, পিস রেটিং ওয়ার্কার হলো যারা কিনা পার ইউনিট বেসিসে পেমেন্ট পায়। ধরেন একটা স্ট্যান্ডার্ড পার ইউনিট প্রাইস বলা থাকে, সাপোজ ধরেন এই যে শার্টের কলারগুলো তৈরি করছে, এটা সাপোজ ধরেন একটা যখন ফুল কমপ্লিট হয় সেটার জন্য সাপোজ ধরেন সে 10 টাকা করে পাচ্ছে। এরকম সে 8 ঘন্টায় যদি 800 পিস করে, তাহলে এভাবে 10 টাকা করে পার ইউনিট প্রাইসে সে টাকা পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে পিস রেটিং ওয়ার্কারদের প্রবলেম হলো কি, একটা স্ট্যান্ডার্ড বলা থাকলেও অনেক সময় দেখা যায়, অনেক সময় স্ট্যান্ডার্ডের এক্স্যাক্টলি ক্রস করতে পারছে অথবা ক্রস করতে পারছে না, বা কখনো বেশি করছে কখনো কম করছে। তো এই ধরনের ওয়ার্কারদের যখন পেমেন্ট করতে যাইবে, এই ধরনের সিচুয়েশন, তখন কিভাবে ক্যালকুলেশনটা করা হবে বলা হয়েছে। তো এটা যেটা হবে, গত মাসে লাস্ট মান্থে সে 30 ডেজ বেসিসে যে পেমেন্টটা পেয়েছে, সেটা টোটাল করে জাস্ট এটার অ্যাভারেজ করে ফেলবে। সাপোজ ধরেন একদিন সে পেলো, সাপোজ ধরেন 1,000 টাকা সে আর্ন করতে পারলো, পরের দিন সে 800 টাকা, এরকম 30 ডেজের ক্যালকুলেশনে সবগুলো প্লাস করে 30 দিয়ে ডিভাইড করলে আমরা পার ডে স্যালারি পেয়ে যাচ্ছি। তারপর এটা আপনি আওয়ারে ডিভাইড করেন, মিনিটে করেন, সেকেন্ডে করেন, অনেকভাবে ক্যালকুলেট করতে পারবেন। এটা হলো পিস রেটিং ওয়ার্কারদের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাভারেজ ক্যালকুলেশনটা হবে। এখন আসি ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা লে অফ ওয়ার্কারদের যে রেগুলেশনটা আছে লে অফের পেমেন্টের বিষয়ে। এটা সেকশন নাম্বার 16-এ আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আমি এই সেকশনটা কভার করছি না, বাস জাস্ট রেগুলেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। ক্যালকুলেশনটা হলো, যখন পেমেন্টটা হবে, তখন এখানে একটা রেগুলেশন বলা হয়েছে যে কারা এই লে অফ ওয়ার্কাররা, এর মাঝে কারা এখানে আপনার পেমেন্টটা অ্যাভেল করতে পারবে। ওকে, পেমেন্টটা এখানে অ্যাভেল করতে পারবে। সো বেসিকলি এখানে হলো যারা কিনা সাবস্টিটিউট ওয়ার্কার অর ক্যাজুয়াল ওয়ার্কার, তারা এই ক্যালকুলেশনের মধ্যে পড়বে না। আর ক্লাসিফিকেশনের বাকি যে ওয়ার্কাররা আছে, তারা লে অফের বেনিফিটটা পেতে পারবে। এবং লে অফের পেমেন্টের ক্যালকুলেশনের সময় অবশ্যই মনে রাখবেন যে এখানে হলিডে, আমরা তো নর্মালি হলিডেতেও একটা পেমেন্ট পেয়ে যাই, তো এই হলিডে আপনার এখানে ক্যালকুলেশনে আসবে না। ওকে, তার মানে হচ্ছে সে সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 6 দিন কাজ করে, যখন লে অফের পেমেন্টটা হবে, তখন এটা 6 দিনের পেমেন্ট ক্যালকুলেট করা হবে, হলিডেটা কাউন্ট হচ্ছে না। এখন লে অফের ক্ষেত্রে কিভাবে পেমেন্ট হবে সেটা হলো,
বেসিক স্যালারি বা বেসিক ওয়েজেসের অ্যামাউন্টের হাফ হবে। এখন ধরেন বেসিক ওয়েজেস যদি আমার 1,000 টাকা হয়, তাহলে অবশ্যই তখন আমার কত হবে? লে অফ পাবো আমি 500 টাকা পার ডে। আর এটার সাথে কি কি বিষয় অ্যাড হবে? আরও কিছু অ্যামাউন্ট আছে, যেমন এখানে আমরা কিছু অ্যালাউন্স বলি, যেমন ধরেন এখানে ডেয়ারনেস অ্যালাউন্স আছে, তারপর অ্যাডহক আছে। এগুলো হলো আছে, এটা কি এটা আমি পরে আপনাদেরকে বোঝাবো, এখানে এই সেকশনে বোঝাচ্ছি না। তো এই অ্যামাউন্টগুলো তখন কি হবে? এই অ্যামাউন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? প্লাস আরেকটা অ্যামাউন্ট থাকবে, যদি সে হাউস রেন্ট অ্যালাউন্স পায়, সেটা আবার ফুল পাবে। খেয়াল করেন, ফুল অ্যামাউন্টটা পাবে যদি হাউস রেন্ট অ্যালাউন্স হয়, সেটা সেটা ফুল পাবে। আর বেসিক স্যালারির ওয়েজেসের 500 টাকা করে পাবে, 500 না, মানে হাফ করে পাবে। এখন আপনার কোয়েশ্চেনটা হতে পারে যে এই যে অ্যামাউন্টটা পাচ্ছে, এটা সে কতদিন পর্যন্ত পাবে? তো স্ট্যান্ডার্ড রেগুলেশন হলো লে অফের জন্য প্রথম 45 ডেজ পর্যন্ত, যেদিন থেকে শাটডাউন হয়েছে সেদিন থেকে 45 ডেজ কাউন্ট করা হয়। এবং এই রেগুলেশন অনুযায়ী আমরা যেটা পড়ছিলাম, এখানে যদি একজন ওয়ার্কারকে লে অফে পাঠিয়ে দেয়, তাহলে প্রথম দিন থেকেই লে অফটা কাউন্ট করতে হবে। হ্যাঁ, এই যে ধরুন আমরা 1 ঘন্টা বা একদিনের যে ক্যালকুলেশনগুলো দেখেছি, তখন আর এটা অ্যাপ্লিকেবল হবে না, তখন পুরো সময়টাই লে অফের পিরিয়ডের মধ্যে চলে আসবে। এবং এই লে অফের 45 ডেজ আপনার কন্টিনিউয়াসলিও হতে পারে, আবার বছরে ক্যালেন্ডার ইয়ার ওয়াইজ এটা টোটাল 45 ডেজও হতে পারে। ধরেন 7 দিন হলো, তারপর আবার অনেক দিন কাজ করলো, আবার 2 দিনের জন্য লে অফ, 2 দিন না, ধরেন আরও 20 দিনের জন্য লে অফ হলো। এরকম ইয়ারলি বেসিসে এটা 45 ডেজ পর্যন্ত অ্যালাউড হবে লে অফ। এখন আমরা যদি সিচুয়েশনটা দেখি, যেটা কিনা প্যান্ডামিকের সময়কার কথা যদি বলি, যেমন এটা এক্সটেন্ড করছিল, তাই না, ছুটিটা এক্সটেন্ড করছিল। তো এই রেগুলেশন অনুযায়ী, নর্মাল রেগুলেশন অনুযায়ী এই 45 ডেজ পর্যন্ত এই রেগুলেশন বা এই ক্যালকুলেশন হয়। আর যদি কন্ট্রাক্টে কিছু বলা থাকে, সেই ক্ষেত্রে এটা আরও +15 ডেজ পর্যন্ত লে অফ এক্সটেন্ড হতে পারে। আর যদি কন্ট্রাক্টে কিছু বলা না থাকে, তখন কিন্তু এটা টার্মিনেট হয়ে যেতে পারে। আমি ধরে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যে কন্ট্রাক্টে বলা আছে বা আমাদের যে জব অফার বা অফার লেটার দেওয়া হয়, সেখানে এই রেগুলেশনে সাপোজ ধরুন বলা আছে যে লে অফের রেগুলেশনটা কি হবে। সাপোজ ধরেন এটা বলা আছে, সেই ক্ষেত্রে এটা প্লাস আরও 15 ডেজ পর্যন্ত অ্যাড হতে পারে। এইভাবে অর্গানাইজেশন এমপ্লয়ার যদি মনে করে এই 15 ডেজ শেষ হলো, আরও 15 ডেজ করা যাবে, সেটাও সে করতে পারবে, তবে এই জায়গাটা হলো অপশনাল। নর্মালি যেটা হয় 45 and 15, টোটাল 60 ডেজ পর্যন্ত লে অফ কাউন্ট করা হয়। তারপর এই 60 ডেজের পরে পরবর্তীতে তাকে টার্মিনেট করে দেওয়া হয়। এবং গ্রাউন্ডটা তখন কি দেখানো হয়? গ্রাউন্ডটা দেখানো হয় রিডান্ডেন্সি, যেটা কিনা আমরা রিট্রেঞ্চমেন্ট হিসেবে পড়েছিলাম, টার্মিনেশনের একটা প্রসেস। তখন গ্রাউন্ডটা দেখানো হয় রিডান্ডেন্সি। এবং যখন রিডান্ডেন্সি গ্রাউন্ডটা দেখানো হয়, তখন রিডান্ডেন্সি ওয়াইজ যেভাবে কম্পেনসেট করার কথা, সেই রেগুলেশন অনুযায়ী তখন তাকে কম্পেনসেট করবে। এখন আপনার এটা থেকেও কোশ্চেন আসতে পারে যে রিডান্ডেন্সিতে কিভাবে কম্পেনসেট করে, এর পরেই বলছি, পরের সেকশনেই বলছি, সো এই জায়গাটা বাকি থাকছে। এখন আসি এই ক্যালকুলেশনে, এই যে 15 ডেজের কথা বললো, তাহলে সেটাতে পেমেন্টটা কি হবে? এই 15 ডেজের ক্ষেত্রে বা এই 15 ডেজের ক্ষেত্রে তখন আর হাফ হবে না, তখন বেসিক স্যালারির 1/4 কাউন্ট করা হবে, 1/4। আর বাকি এই জিনিসগুলো তো থাকছে, এটার ক্যালকুলেশন অনুযায়ী হাফ না হয়ে জাস্ট এই জায়গাটায় 1/4 কাউন্ট করা হবে। ঠিক আছে, এখন আমাকে কোয়েশ্চেন করেন যদি ম্যাম কখন 1/4 কাউন্ট করা হবে? যখন 45 ডেজের পরেও যদি লে অফ এক্সটেন্ড করতে হয় তখন। তাহলে 45 ডেজ পর্যন্ত কি হাফই থাকবে? হ্যাঁ, তারপরে হ্যাঁ, 45 ডেজ পর্যন্ত হাফ করেই দিতে হবে। কিন্তু 45 ডেজের পরে যতদিনই এক্সটেন্ড হোক না কেন, এটা টোটালি ডিপেন্ড করবে এক্সটেনশন পলিসিতে আছে কিনা। যদি থাকে তাহলে এটা এক্সটেন্ড করবে, এবং তখন বেসিকের 1/4 হয়ে যাবে। না, তার মানে হচ্ছে 45 ডেজ পর্যন্ত আমি এই হিসেবে যদি হয়, তার মানে 500 হলো, হুম। আর বাকি 15 দিনের জন্য 250 করে, এরকম, মানে টোটাল হ্যাঁ, কাউন্ট হ্যাঁ, যেটা হয়। ঠিক আছে। তখন আবার বাকি, হ্যাঁ, রাইট, নাকি নাকি 250 হয়ে টোটালি যাবে। টোটালি হচ্ছে 60 ডেজের জন্য না, টু না, ফিফটি না, করে? আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে, না, থ্যাংক না, থ্যাংক ইউ ম্যাম। প্রথম 45 দিন হাফ, তারপরে
পরের এক্সটেনশন ভার্সনগুলোর জন্য তখন 1/4 হয়ে যাচ্ছে। আর কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? তাহলে আমার কোয়েশ্চেনে অ্যান্সার করেন যে তাহলে এখানে ইন টোটাল আমরা যদি বলি এক্সটেনশন এমপ্লয়ার অনেক দিনই করতে পারে, নাইকি করেছে। এখন এটা পরের কথা, কিন্তু নর্মাল রেগুলেশন অনুযায়ী, ল অনুযায়ী আপনি কতদিন পর্যন্ত লে অফ এক্সটেন্ড করতে পারবেন বলেন? টোটাল কতদিন? 45 ডেজ। 45 ডেজ। আর 15 ডেজ যদি অর্গানাইজেশন ম্যানেজমেন্ট চায় তাহলে করতে পারে, আদারওয়াইজ মানে 45 ডেজ ডেজ তার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, তারপরে টার্মিনেট করতে পারবে। রাইট। তাহলে আমি যদি ওভারঅল বলি, মানে এক্সেপশনটাকেও কাউন্ট করে বলি, তাহলে এখানে লিমিট থাকছে 60 ডেজ পর্যন্ত, তারপর কিন্তু আর এক্সটেন্ড করার কোনো রেগুলেশন থাকছে না। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন যদি আর কনফিউশন না থাকে তাহলে আমরা চলে যাব পরের সেকশন, যেটা নিয়ে বলছিলাম রিট্রান্সমেন্ট বা রিডান্ডেন্সির যে রেগুলেশনটা। এখানে আবার লে অফের বিষয়টা আছে। তাহলে দেখেন, তখন লে অফটা কখন হয়? লে অফটা তো অনেকভাবে হতে পারে। এখন লে অফটাকে পরবর্তীতে তাকে যখন ডিসচার্জ করবে, সরি ডিসচার্জ না, তাকে যখন টার্মিনেট করবে ওয়ার্কারকে, কোন গ্রাউন্ডে করছে সেটার উপর ম্যাটার করছে আপনার কম্পেনসেশনের অ্যামাউন্টের বিষয়। তো এখানে আসি রিট্রান্সমেন্ট। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম রিট্রান্সমেন্ট কখন হয়, যখন হচ্ছে রিডান্ডেন্সির বিষয় থাকে, তখন রিডান্ডেন্সি গ্রাউন্ড ধরে ওয়ার্কারকে যখন টার্মিনেট করে তখন বলছি আমরা রিট্রান্সমেন্ট। এখন জাস্ট ডিরেক্টলি চলে যাচ্ছি এই যে ক্যালকুলেশন রেগুলেশন, কখন নোটিশ দিতে হবে, কি আসে বিষয় সেটা, যদি রিডান্ডেন্সি গ্রাউন্ডে এমপ্লয়ার টার্মিনেট করতে চায়। ফার্স্ট রেগুলেশনটাই হলো কি, এই যে রেগুলেশনগুলো এখানে আমরা পড়বো, নাম্বার 2, 3 এগুলো যে আমরা পড়বো, এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? এটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল যারা কিনা 1 বছর বা 1 বছরের বেশি সময় যাবত অর্গানাইজেশনে জব করে আসছে, তাদের জন্য। তার মানে আমরা যদি এটা অনেকটা আপেক্ষিক, মানে ডিরেক্টলি বলেনি, আমরা ধরে নিতে পারি নর্মালি 1 বছর হচ্ছে প্রবেশন পিরিয়ড কাউন্ট করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তো এটা ওয়ার্কারদের লেয়ারে যদি বলি 1 বছর মানে অনেক, আর এমপ্লয়ারদের ম্যানেজারিয়াল লেভেলে 2 বছরও হতে পারে, আগে 1 বছর বেশি ছিল দেখা যেত, এখন 2 বছর আছে অনেক জায়গাতে। তো এখানে আমরা গ্রাউন্ডটা ধরছি কি, যারা অলরেডি পার্মানেন্ট হয়ে গেছে, সাপোজ ধরুন তাদের জন্য এই বিষয়টা, এই রেগুলেশনটা, যারা 1 বছরের বেশি সময় আছে। এখন আসে কি বিষয়টা কি, যেহেতু এখানে রিট্রেঞ্চমেন্টের বিষয় মানে রিডান্ডেন্সির বিষয়, তার মানে এখানে এমপ্লয়ার আসলে অনেকটা বাধ্য হয়েছে, সিচুয়েশনটা আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি। তাই এখানে এমপ্লয়ার কি করবে, একটা নোটিশ দিয়ে টার্মিনেট করবে, এবং নোটিশটা 1 মাস আগে দিতে হবে, টার্মিনেট করার আগে যদি এই গ্রাউন্ড দেখাতে চায়, এবং রিটেন ফরম্যাটে অবশ্যই জানাবে, এবং আসল বিষয় কেন করছে, কি আসল বিষয়, এগুলা সে নোটিশ দিয়ে বা দিয়ে জানিয়ে দেবে ওয়ার্কারদেরকে। আর যদি ইন কেস কোনো কারণে সিচুয়েশন এতটাই টাফ যে 1 বছরও এক্সটেন্ড করা যাচ্ছে না, হয়তো বা আমার কালকে পরশুই বন্ধ হয়ে যাচ্ছে অর্গানাইজেশন বা ইউনিট, সেই ক্ষেত্রে উইদাউট নোটিসে যদি টার্মিনেট করতে চায়, তখন অবশ্যই সেই 1 মাসের যে নোটিশটা দিতে পারেনি সেটার বিপরীতে তাকে 1 মাসের ওয়েজেস বা পেমেন্টটা করে দিতে হবে, রিমুনারেশনটা দিয়ে দিতে হবে। এখন আসি, এগুলা নিয়ে অনেক ধরনের বিষয় থাকে, অনেক ধরনের কনস্পিরেসি থাকে, ডিসক্রিমিনেশনের বিষয় থাকে, যে কারণে এগুলো যেন না হয়, এক্স্যাক্টলি এমপ্লয়ার চাইলেই যেন টার্মিনেট করতে না পারে রিডান্ডেন্সি গ্রাউন্ডে, তাই এই সাবসেকশন নাম্বার 2টা অ্যাড করা হয়েছে, যেখানে কিনা অনেকটা আপনাকে জাস্টিফিকেশনের বিষয় চলে আসে আর কি। যেমন এখানে বলা হয়েছে এই যে টার্মিনেট করেছে বা নোটিশটা দিয়েছে, এটার একটা কপি অবশ্যই চিফ ইন্সপেক্টর বরাবর পাঠাতে হবে, আরেকটা কপি সিবিএ এজেন্টকে পাঠাতে হবে। সিবিএ এটা আমরা ডিটেলসে পরে পড়বো চ্যাপ্টার নাম্বার 20-তে, সরি 20 না 12 14, ওকে এটা পরে পড়বো 13-এ সম্ভবত। তো এটা, এই সিবিএ মানে হলো ওয়ার্কারদের একটা ইউনিয়নের এজেন্ট হিসেবে কাজ করছে, এই এজেন্টকে অবশ্যই সেটা জানাতে হবে, মানে কালেকটিভ বার্গেনিং এজেন্টে বলা হয় আর কি। তো এটা কিভাবে ইলেক্টেড হয় পরের বিষয়, তো এটা ওয়ার্কারদের পক্ষে কাজ করে, তাই এই কপিটা অবশ্যই সিবিএ কে পাঠাতে হবে এবং চিফ ইন্সপেক্টরকে। এখন আসি পেমেন্টটা কিভাবে হবে। সো পেমেন্টটা এখানে দেখেন, আপনাদের হোপফুলি গ্র্যাচুইটির ক্যালকুলেশনটা সাপোজ আমি ধরে নিয়েছি মনে আছে। এখন গ্র্যাচুইটি বিষয়টা বারবার আসবে। এখন কম্পেনসেট করার রেগুলেশনটা হলো 30 ডেজ ওয়েজেস ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, লাইক সে 12 বছর কাজ করেছে এবং তার প্রেজেন্ট টাইমে বেসিক হচ্ছে সাপোজ ধরেন 20,000 টাকা। সো অ্যামাউন্টটা হবে কত, 20,000 ইন্টু 12, যত বছর কাজ করবে, অথবা গ্র্যাচুইটি,
এখন আমাকে বলেন, যদি 12 বছর কাজ করে তখন কি প্রতি বছরের জন্য 1 মাস করে স্যালারি পাবে, নাকি কত না, করে কাউন্ট হবে? 45 ডেজ এর পাবে। 45 ডেজ। 45 days, রাইট। তো এখানে যারা কিনা বেশি সময় কাজ করবে তাহলে এই ক্যালকুলেশনটা তখন তাদের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে, দেখেন। তো এই কারণে বলা হয়েছে এটা অথবা এটা, এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা বেশি তাকে সেটাই দিতে হবে। ক্লিয়ার? এই হলো আপনার রিট্রান্সমেন্টের ক্যালকুলেশন। এখন আসি সাবসেকশন নাম্বার 3। তো এই রেফারেন্সগুলো আপনাদের জাস্ট আমি বুঝিয়ে বলছি, তাই আর এই রেফারেন্স এত কিছু না লিখলেও চলবে, জাস্ট বুঝলেই হবে। এই রেফারেন্সটা টানা হয়েছে এই যে আপনাদেরকে আমি এই মুহূর্তে লে অফ যেটা বোঝালাম, লে অফের পেমেন্টের যে বিষয়টা বোঝালাম, প্লাস স্টপেজ অফ ওয়ার্কের ক্ষেত্রে যে সিচুয়েশনটা এইমাত্র এক্সপ্লেন করলাম, যে কোনো কারণে যদি কাজে তাকে আর ফেরত না আনা যায়, ম্যাক্সিমাম 60 days ক্রস করলে, তখন এমপ্লয়ার রিডান্ডেন্সি গ্রাউন্ড দেখিয়ে তাকে টার্মিনেট করে দিবে। তখন আর লে অফের কম্পেনসেশনের অ্যামাউন্টটা না পেয়ে তখন সে রিডান্ডেন্সি গ্রাউন্ডের কম্পেনসেশনটা পাবে, মানে এই অ্যামাউন্টটা পাবে। সেই ধরনের ওয়ার্কারদের জন্য যারা কিনা লে অফ থেকে রিডান্ডেন্সিতে চলে আসছে, মানে রিডান্ডেন্সি গ্রাউন্ড দেখানো হয়েছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র সাবসেকশন নাম্বার 3। এবং যেটা বলা হয়েছে, এই যে অ্যামাউন্টটা এইমাত্র বললাম, এটার সাথে তারা এক্সট্রা আরও একটা অ্যামাউন্ট তারা পাবে, সেটা হলো 15 days, এই যে এই পার্টটা, সরি, 15 days ওয়েজেস ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। এটা অ্যাড হবে তাদের সাথে নতুন, নাকি এভরি ইয়ার কমপ্লিটেড, না সরি, শুধুমাত্র 15 days ওয়েজেস এটা অ্যাড হবে, এভরি ইয়ার টিয়ার কিছু নাই। মানে এই অ্যামাউন্টের সাথে 15 days-এর ওয়েজেসটা অ্যাড হবে। বুঝতে পেরেছি সবাই? বলেন তো এটা কাদের ক্ষেত্রে বলছি? যে কোনো রিডান্ডেন্সি গ্রাউন্ডে যাদেরকে টার্মিনেট করেছে তাদের জন্য কিন্তু না। এই অ্যামাউন্টটা অ্যাড হয়েছে যাদেরকে লে অফ দেওয়া হয়েছিল, লে অফ থেকে পরবর্তীতে টার্মিনেট করা হয়েছে এবং গ্রাউন্ড দেখানো হয়েছে রিডান্ডেন্সি, তাদের জন্য এই এক্সট্রা 15 days ওয়েজেস অ্যাড হবে। ক্লিয়ার? এবং সেক্ষেত্রে কোনো নোটিশ দেওয়ারও তো প্রয়োজন থাকছে না, যেটা আমরা এই রেগুলেশনে দেখেছিলাম। নোটিশ দিতে হবে এই যে সাবসেকশন নাম্বার 2-তে, এইটাও তখন আর দিতে হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেছে? এখন কোয়েশ্চেন থাকলে করতে পারেন, বলতে পারেন। আমি কানেক্টেড আছি কিনা সেটা বোঝার জন্য মাঝে মাঝে রেসপন্স করতে হবে। ওকে, কানেক্টেড আছি, শুনতে পাচ্ছি। তাহলে ধরে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। পরের সেকশনে চলে যাচ্ছি, ডিসচার্জ। বলেন ডিসচার্জ কখন হয়? দেখেন, এগুলো যেগুলো দেখছি, রিট্রান্সমেন্ট গ্রাউন্ডটা দেখলাম, লে অফের পেমেন্টটা দেখলাম, এখন চলে যাব ডিসচার্জ কিভাবে কম্পেনসেট করবে সেটা। ডিসচার্জার হলো টার্মিনেশনের আরেকটা ডিফারেন্ট বা আরেকটা ফর্ম, যেটা কিনা আমরা নর্মালি কখন বলি, যখন মেন্টাল হেলথ অর ফিজিক্যাল হেলথ এই দুটার কারণে যখন কাউকে ডিসচার্জ করতে হয়, টার্মিনেট করতে হয়, তখন গ্রাউন্ড যেটা হয় সেটাকে আমরা বলছি ডিসচার্জ। এখন ডিসচার্জের রেগুলেশন এক্স্যাক্টলি যেটা রিডান্ডেন্সি গ্রাউন্ডে দেখেছি অ্যামাউন্টটা সেটাই সেম, ওই যে 30 days wages for every completed year of service or gratuity, which one is higher? ওকে, তো এটাতে ডিফারেন্ট কিছু নাই। তো এই হলো ডিসচার্জ ফ্রম সার্ভিস। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, না হলে এখনই বুঝতে পারবো, আজকে কেস করাবো। আসি, পরের সেকশনে চলে যাচ্ছি, পানিশমেন্ট ফর কনভিকশন অ্যান্ড মিসকন্ডাক্ট। আপনাদের কি মনে আছে মিসকন্ডাক্টের যখন কাউকে টার্মিনেট করে তখন সেটাকে কি বলে? টার্মটা কি? ডিসমিসাল। রাইট, ডিসমিসাল। ওকে, তো এখন আসি, এই যে মিসকন্ডাক্ট আমরা বলছি, যে কোনো অ্যাক্টিভিটিসে কিন্তু এখানে মিসকন্ডাক্ট হিসেবে কাউন্ট করা হবে না। ইভেন বিভিন্ন ধরনের অর্গানাইজেশনগুলোতে, কর্পোরেটে দেখা যায় বিভিন্ন হ্যারাসমেন্টের কেস আসে, সেগুলো কিন্তু মিসকন্ডাক্ট হিসেবে কাউন্ট করে না। এগুলোর জন্য দেখা যায় রেগুলেশন না, এটা কমিটির থ্রুতে আপনার রিপোর্ট নিয়ে তারপর বিভিন্ন অ্যাকশনে যাওয়া হয়। কারণ কি, অ্যাক্টের মধ্যে এখানে কিন্তু মানে ডিফাইন যে মিসকন্ডাক্ট অ্যাক্টিভিটিসগুলো আছে, সেখানে ওই হ্যারাসমেন্টের বিষয়গুলো মিসকন্ডাক্ট হিসেবে কাউন্ট করা হয়নি, মানে অ্যাড করা হয়নি, তাই এটা মিসকন্ডাক্ট হিসেবে কাউন্ট হচ্ছে না, তাই এই রেগুলেশনের মধ্যে পড়ছে না।
ওকে, তো এখন আসি এই রেগুলেশনটা কি। তো এই রেগুলেশনে কি বলা হয়েছে, যেমন ধরেন এখানে বিভিন্ন কারণেই টার্মিনেশন হতে পারে, যেগুলো আমরা অলরেডি জানি, বিভিন্ন টার্মিনেশন ফর্ম। তো এগুলোতে নর্মালি যেটা করতে হয়, আপনাকে নোটিশ দিতে হয়, নোটিশ ছাড়া এই ধরনের হঠাৎ করে টার্মিনেট করা যায় না। কিন্তু এখানে দুইটা সিচুয়েশন বলা হয়েছে, এই দুটা সিচুয়েশনের ক্ষেত্রে বিনা নোটিসে টার্মিনেট করা যাবে। একটা হলো ক্রিমিনাল অফেন্সের জন্য, যদি কেউ কনভিক্টেড হয়। আরেকটা হলো যদি তাকে মিসকন্ডাক্টে গিল্ট হিসেবে পাওয়া যায় সেই ক্ষেত্রে। এখন আসি, জাস্ট এই সাবসেকশনগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো রেফারেন্স দিয়ে দিয়ে রেগুলেশন। এটা হলো সাবসেকশন 1, 1-এর এ, 1-এর বি। এতে আছে ক্রিমিনাল অফেন্স, বিতে আছে মিসকন্ডাক্ট। আসেন এবার সাবসেকশন নাম্বার 2-তে যাই। সো এখানে সাবসেকশন নাম্বার 2-তে শুধুমাত্র এই সাবসেকশনটাই একটা কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তাই কোয়েশ্চেনগুলো আগে বুঝবেন কি হতে পারে। হ্যাঁ, ফুল যে সবসময় সেকশন ধরে কোয়েশ্চেন আসবে ওরকম না। তো এখানে যে রেগুলেশনটা আছে সেটা হলো কি, এক্সট্রিম ফর্ম হলো ক্রিমিনাল অফেন্স অথবা মিসকন্ডাক্টের জন্য আপনাকে টার্মিনেট করছে। কিন্তু এটা হলো আপনার লেস, কি বলবো, লেস পানিশমেন্ট প্রসিডিওর আর কি। আপনাকে এখানে ফাইনালি টার্মিনেট করছে না। এই ধরনের সিচুয়েশনগুলো করা যেতে পারে, বা এই ধরনের পানিশমেন্টগুলো দেওয়া যেতে পারে ডিরেক্টলি টার্মিনেট না করে। হ্যাঁ, তো এগুলো হলো পানিশমেন্ট, কি কি পানিশমেন্ট দেওয়া যেতে পারে মিসকন্ডাক্টের জন্য বা ক্রিমিনাল অফেন্সের জন্য। যেমন এখানে বলছি রিমুভাল। সো রিমুভাল মানে কিন্তু টার্মিনেট করা না। এখানে রিমুভাল বলতে বোঝায়, ধরেন একটা পোস্টে ছিল একজন ব্যক্তি অ্যাজ এ ওয়ার্কার অথবা এমপ্লয়ি, সে এক অর্গানাইজেশন বা এস্টাবলিশমেন্টের ওয়ার্কার হতে পারে, এমপ্লয়ি হতে পারে, এটা তো একটা পোস্ট। তাছাড়াও অনেক সময় দেখা যায় অর্গানাইজেশনে বিভিন্ন আলাদা আলাদা ডেজিগনেশন পোস্ট, ইউনিয়ন থাকে, এগুলাতেও দেখা যায় বিভিন্ন ধরনের পোস্ট সে হোল্ড করে। তো ধরেন কোনো এমন ধরনের একটা পোস্ট সে হোল্ড করছে, এই ধরনের সিচুয়েশনে যদি তাকে এরকম গিল্টি হিসেবে পাওয়া যায়, তখন সেই পোস্ট থেকে তাকে অপসারণ করছে, মানে রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে এটা না যে তাকে চাকরি থেকে টার্মিনেট করছে, পোস্টটা থেকে তাকে এখন রিমুভ করে দিচ্ছে, সে এখন কোনো কাজে বা দায়িত্বে থাকছে না। এটাই তো একটা বড় অপমান হিসেবে কাজ করে, তাই না? যে আমি অর্গানাইজেশনে আছি কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। তো এটা একটা পানিশমেন্ট। তারপর আবার পানিশমেন্ট হতে পারে যে ধরেন এখানে ডিমোশন দিয়ে দিতে পারে। হুম, সো ডিমোশন দিয়ে দিল, কিন্তু এটার একটা লিমিট থাকবে। এই ডিমোশনটা 1 বছরের বেশি সময় পর্যন্ত আপনার স্টেবল থাকতে পারবে না। 1 বছর পর্যন্ত ডিমোশন থাকবে, তারপর 1 বছর পরে আবার আগের পোস্টে চলে আসবে। আচ্ছা, নাম্বার সির ক্ষেত্রে, ওকে সরি, এটা ভুল বলেছি, এটা হলো সি। আর নাম্বার বির ক্ষেত্রে ওই যে আমাদের বিভিন্ন ধরনের স্কেলিং, পেমেন্ট, গ্রেডিং থাকে না আপনার পেমেন্টের ক্ষেত্রে, সেটার ডিমোশন বলেছে। সেটার ক্ষেত্রেও 1 বছরের রেগুলেশন, এটার ক্ষেত্রেও ডিমোশনের ক্ষেত্রে 1 বছরের রেগুলেশন। আবার ধরেন আমাদের তো প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে ইনক্রিমেন্ট হয়, তাই না? কারো দেখা যায় জানুয়ারিতে হয়, অথবা আমাদের যেমন ফিসক্যাল ইয়ারে সাপোজ ধরেন জুলাইতে হয়, বা এই ধরনের একটা ইনক্রিমেন্ট হয়। তো এই ইনক্রিমেন্টটা উইথহোল্ড করে রাখা যাবে, তবে এটাও 1 বছরের বেশি সময় পর্যন্ত করা যাবে না। তারপর আসি ফাইন ইম্পোজ করার কথা। ফাইন ইম্পোজের অনেকগুলা রেগুলেশন আছে, যেমন এখানে রেগুলেশন আছে, সাপোজ ধরেন বেসিক স্যালারির 10%-এর বেশি ফাইন ইম্পোজ করা যায় না। তারপর আবার 14 ইয়ার্স আপ হলে তাহলে ফাইন ইম্পোজ করতে পারবে, সরি 14 না, 15 ইয়ার্স আপ হলে তখন ফাইন ইম্পোজ করতে পারবে। এর কম যদি হয় ওয়ার্কারের বয়স, বা অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে যেটা আমরা জানি 14 টু বিলো 18, তো সেখানে সে যদি 14 হয় তখন আবার ফাইন ইম্পোজ করা যাবে না। তারপর এরকম রেগুলেশন আছে, সাপোজ ধরেন ধরেন এরকম আছে যে 6 মাসের বেশি সময় হয়ে গেলে তখন আবার ফাইনের অ্যামাউন্টটা কালেক্ট করা যাবে না। এই ধরনের কিছু বিষয় আছে। তো বেসিক্যালি হলো ফাইন ইম্পোজ করবে পানিশমেন্ট হিসেবে। তারপর আসি সাসপেনশন উইদাউট ওয়েজেস, এটাও হতে পারে। তারপর বিভিন্ন ক্ষেত্রে অ্যালাউন্সটাও আপনার উইথহোল্ড করে দিতে পারে, সেটা অবশ্য টাইমলাইন হচ্ছে 7 ডেজ। আর লাস্ট থিং, জাস্ট একটা ওয়ার্নিং দিল, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল, নেক্সট টাইম দেখে নেব, এই ধরনের বিষয় আর কি। ওকে, তো এগুলো হলো পানিশমেন্টের রেগুলেশন। আমি যদি টার্মিনেট না করতে চাই তাহলে কি কি এক্সট্রিম পানিশমেন্টে যাওয়া যেতে পারে? কনফিউশন আছে? বুঝতে পেরেছি সবাই? ম্যাম, আমি একটা ইয়েস কোশ্চেন মিস। করছিলাম, সেটা জি। হচ্ছে সাসপেনশন উইদাউট ওয়েজেস। এখানে ওয়েজেস বলতে তো শুধুমাত্র বেসিকটাই বোঝানো হচ্ছে, আর ওনার যে আদার বেনিফিট গুলো আছে সেগুলো তো পাচ্ছে না। হুম, ওয়েজেস অ্যান্ড অ্যালাউন্সেস
তার মানে আমরা যখন দুইটা একসাথে অ্যাড করব টোটালি কিছুই পাচ্ছে না। মানে হচ্ছে টোটালি জিরো। অনেক সময় কিছু যেমন দেখা যায় কার অ্যালাউন্স থাকে, হাউস রেন্ট অ্যালাউন্স থাকে, আদার্স এগুলো থাকে, এগুলো সহ পাবে না। না, সেগুলোও পাবে না, শুধুমাত্র 7 দিনের জন্য। এবং এই কারণে দেখেন এখানে অ্যালাউন্সটাও অ্যাড করেছে। যদি অ্যালাউন্স কথাটা না থাকতো তখন আমরা ধরে নিতাম যে এটা শুধুমাত্র বেসিক। আর যদি এমপ্লয়ার মানবিক হয়ে যায় বেশি তাহলে ডিফারেন্ট ইস্যু, রেগুলেশন এটা করা যায় না আর কি। হুম, থ্যাংক ইউ। ওয়েলকাম। ম্যাম, আচ্ছা, ফাইনের জন্য তো তাহলে মানে আলাদা রেগুলেশন আছে, তাই না? যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফাইনের জন্য আলাদা রেগুলেশন আছে, সেকশন নাম্বার 15। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আপনি চাইলে আমি আরো ডিটেলস বলতে পারি, আমি আসলে এটা স্কিপই করে গেছি। ফাইনাল রেগুলেশনে যে বলছিলাম না, যেমন কিছু বিষয় থাকে এই যে বেসিকের উপর 10% পর্যন্ত কাটা যাবে। তারপর রেগুলেশনটা যেটা বলছিলাম, যদি এইজ আপ 15 ইয়ার্স আপ হয় তাহলে আপনার মানে কাটা যাবে, এর কম হলে কোনো ধরনের ফাইন ইম্পোজ করা যাবে না। তারপরে রেগুলেশন হচ্ছে এই যে আপনার ডিডাকশনের প্রসেসটা এটা 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এবং কাউন্ট করা হবে একদম ফার্স্ট ডে ইনসিডেন্ট যবে ঘটেছিল সেই দিন থেকে একদম 6 মাসের মধ্যে ডিডাকশনটা কমপ্লিট করতে হবে। যদি এর পরেও চলে যায় ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা, সেক্ষেত্রে এটা আর করা যাবে না। হ্যাঁ, তারপর যেমন আরো বলা হচ্ছে যে এই যে অ্যামাউন্ট গুলো ডিডাকশন করছে এমপ্লয়ার, এটা কি এমপ্লয়ারের পকেটে যাচ্ছে না, ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার ফান্ড থাকে সেখানে সাবমিট করতে হবে, জমা রাখতে হবে, এবং এই অ্যামাউন্টটা ওয়েলফেয়ার হিসেবে আবার ইউজ করা হবে। এরকম কিছু রেগুলেশন থাকছে আর কি। থ্যাংক ইউ। Welcome. আচ্ছা, তারপরে চলে যাচ্ছি পেমেন্ট। ওকে, সো পেমেন্টটা কম্পেনসেট করার বিষয়। এখন আমরা যখন ওয়ার্ড বা টার্মটা ইউজ করছি কম্পেনসেট, সবসময় কম্পেনসেট মানে হচ্ছে এখানে ক্ষতিপূরণ না, এখানে অ্যামাউন্টটা ফাইনালি তাকে কত দিচ্ছে সেটাও কিন্তু এখানে বলছে। তো এই রেগুলেশনটা কার জন্য বলা হয়েছে, এই যে সাবসেকশন 3 এর শুধুমাত্র এই পয়েন্টের মার্ক। আর রেগুলেশন কাদের জন্য, যারা এতে পড়েছে, অনার্স কারা, যারা এই মানে যাদেরকে একটা পোস্ট থেকে রিমুভ করা হয়েছে, তাদেরকে যখন অ্যামাউন্ট দেওয়া হবে তখন কিভাবে দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে সোশ্যাল সিকিউরিটি কম্পেনসেশন বা ইমিগ্রেশন অ্যামাউন্ট ক্যালকুলেট করে তখন দেখবেন এই রেগুলেশন সবার সাথে লাগলো যাদেরকে এক বছরের বেশি হয়েছে তাদের জন্য এই রেগুলেশন। ওকে ওকে, তো এটা হলো কি 15 days wages for every completed year of service। তার মানে এটা প্রতি বছর যত বছরে জবটা ছিল ঠিক ওই তত বছরের সাথে 15 days এর বেশি পাবে। সাপোজ 10,000 ছিল, সেটা 5,000 করে কাউন্ট হবে। এই হলো কম্পেনসেশন। আর ক্লিয়ারলি একটা কথা বলা হয়েছে, যাদেরকে কোনো ধরনের তাদেরকে ডিসমিস যদি করা হয় কোনো ধরনের অ্যামাউন্ট তাকে দেওয়া হবে না। সেটা কারা, যারা কিনা 480 এবং 480G এটা এখন বলবো এই ধরনের মিসকন্ডাক্ট যারা করেছে তারা ধরনের অ্যামাউন্ট অর্গানাইজেশন থেকে পাবে না, শুধুমাত্র তাদের যে ডিউ যেমন কিছু বিষয় আছে যেমন প্রভিডেন্ট ফান্ড, এটা দিয়ে আমরা আমাদের পার্সেন্ট পর্যন্ত এটা লিখে নেয় ম্যানেজার লেভেলে। তো এই অ্যামাউন্ট কিন্তু যত ধরনের সে যাই ক্রাইম করুক না কেন এই অ্যামাউন্টটা তার প্রাপ্য সেটা তাকে দিয়ে দিতে হবে। অন্য যেগুলো যা থাকুক না কেন প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট অবশ্যই দিতে হবে। এটা এখানে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আসি পানিশমেন্টের রেগুলেশন। অবশ্যই। না, এটা যদি এখানে ক্লিয়ারলি একদম স্পেসিফিকলি এটা বলা হয়নি, তার মানে এটা উচ্চ আছে। এটা তখন আমরা একটা পলিসি অর্গানাইজেশনাল পলিসির উপর ডিপেন্ড করবে। তবে আমি কমন সেন্স অ্যাপ্লাই করে রাখলে এমপ্লয়িকে এটাই দিয়ে দিবে, এমপ্লয়ার তখন আর দেওয়ার কথা না। তবে এটা পলিসি টোটালি পলিসি আর কিছু না। আচ্ছা আচ্ছা, তারপর নাম্বার 4। হ্যাঁ, এখন দেখেন এই সাবসেকশন নাম্বার 4 এটা একটা আলাদা সেকশন হিসেবে আসতে পারে। এটা হলো মিসকন্ডাক্ট অ্যাক্টিভিটিস গুলো কি কি। তো এটা আমি আপনাদেরকে পড়ার সময় দিচ্ছি, যেটা বুঝলাম না আমাকে বলবেন। এটা আসলে বোঝানোর মতো কিছু নাই, জাস্ট অ্যাক্টিভিটিস তো কি কি করে মিসকন্ডাক্ট হবে। আর মনে রাখবেন 480E&G শুধু E&G এর ক্ষেত্রে কোনো ধরনের পেমেন্ট পাচ্ছে না, except the due।
একটা কথা স্কিপ করে গেছিলাম। যখন হলো যে টার্মিনেট করে না, লে অফে যখন যাদেরকে টার্মিনেট করছে, সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন তখন যখন আবার এমপ্লয়ার অর্গানাইজেশনের অবস্থা ভালো হয়েছে, হ্যাঁ, তো এখন যদি সামনের 1 বছরের মধ্যে যদি মনে করে যে না এখন আমি আবার ওয়ার্কার রিক্রুট করতে পারবো, সেই ক্ষেত্রে নতুন ওয়ার্কার রিক্রুট করার আগে অবশ্যই এমপ্লয়ারকে যাদেরকে লে অফ দিয়েছিল মানে রিডান্ডেন্সি গ্রাউন্ডে টার্মিনেট করেছিল তাদের সাথে আগে কন্টাক্ট করতে হবে। সাপোজ ধরুন 10 জন করেছিল, 10 জনকে লেটার পাঠাবে তারা আবার কাজে আসতে চায় কিনা, এবং এখানে তাদের প্রায়োরিটি বেস সিনিয়রিটি যাদের আছে সেই বেসিসে এখানে ক্যালকুলেশন হবে। সিনিয়র যাকে দেওয়া হচ্ছে 10 জনের মধ্যে যিনি আগে আসবেন তাকে দেওয়া হবে, সেটা বয়সের প্রায়োরিটি বলেন, এক্সপেরিয়েন্সের প্রায়োরিটি বলেন, জব প্রায়োরিটি বলেন, ওইভাবে সিনিয়রিটি বেসিসে তাকে জবটা দেওয়া হবে। আচ্ছা, 4A-B-C-D-E habitual attendance এটাও কিন্তু দেখেন মিসকন্ডাক্ট হিসেবে কাউন্ট হয়, ক্লাসে নাম বললাম। আচ্ছা, তো এগুলো না বোঝার মতো কিছু আছে বলতে হবে। ব্রাইবিং, থেফট, তারপর কি habitual absence, more than 10 days, এগুলো সব কিছু এখানে মিসকন্ডাক্ট হিসেবে কাউন্ট হচ্ছে। তারপর লেবার বলা হয়েছে 10 days। বেশি হলে তখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে পানিশমেন্টের বিষয়। এখন ডিডাকশনটা নরমালি 10 days বেশি হলে তখন ডিডাকশন হয়, কম হলে হয় না নরমালি। এখন ফ্লেক্সিবিলিটি যদি ডিফারেন্ট হয় কি বলবো, একটা 10 days যেটা জানতে চাইছে এক্সাক্ট আনসার। তখন স্যালারি কাটা যাবে না কি করবে ডিডাকশন হিসেবে, এখানে আবার আলাদা ক্যালকুলেশন আছে। আমি এক্সাক্ট আনসারটা এখন আর বলছি না, কারণ এই যে ডিডাকশনের ক্যালকুলেশনটা এটা অনেক জটিল, এবং এটা আমি আপনাদেরকে যখন স্যালারি ওয়েজেসের একটা ক্যালকুলেশন আছে বেসিক্যালি কি ইভেন আপনার যদি অ্যাটেন্ডেন্স হয় বা আপনার যদি অ্যাবসেন্স থাকে, এই ক্যালকুলেশনটা কিভাবে হবে এটা ওই চ্যাপ্টারে ডিটেইলস বলবো। আচ্ছা, এটা ঠিক আছে। তবে এইগুলো জাস্ট আমি বলে রাখি, ডিডাকশন তো টেকনিক্যাল ওই জায়গায় ক্যালকুলেশনটা একটু বলে রাখি। এই যে ডিডাকশন করবে কি করবে না, 3 দিনের জন্য করবে নাকি 10 দিনের জন্য করবে না 2 দিনের জন্য করবে, এই বিষয়গুলা আপনার অপারেটরকে আপনাকে যে কন্ট্রাক্ট পেপার আপনার সাথে সাইন হবে সেখানে এটা বলাতে হবে যে আপনি কতদিন টোটাল অ্যালাউড, এই বিষয়গুলো ওটার বেসিসে ক্যালকুলেশনটা হবে। এটা আমি পড়াবো, আবার আপনাকে নক করবো বলার সময়, মানে ওইটা লেকচারটা দেবার সময়। আচ্ছা, যেটা বলছিলাম এখানে কারো কোনো প্রবলেম আছে, আমি জাস্ট সেকশন নাম্বারের রেফারেন্স দিয়ে যাচ্ছি, যখন পড়াবো তখন পড়াবোই। আপনি যদি এখন জানতে চান তাহলে পড়তে পারবেন আর কি। এই রেজুলেশনটা আছে, আর বাকি দায়িত্ব পড়ে ফেলেন, প্রবলেম বলেন। হ্যাবিচুয়াল ওয়ার্ড ইউজ করা হচ্ছে। হ্যাবিচুয়াল বলতে মানে কত মিনিমাম এরকম কোনো আছে যে এখানে 10 days absence হচ্ছে 10 days না পরেও তো আছে, late attendance না পরেও আছে। দেখেন হ্যাবিচুয়াল হিসেবে নিল, মানে ধরলাম যে কয়বার মিনিমাম একটা অ্যামাউন্ট আছে কি কয়দিন এরকম, এই কয়বার লগ বিট করছে বা এরকম। ওকে, এটা পানিশমেন্টের এখানে স্পেসিফিকেশন নেই, তবে এই যেটা যদি আমি এমপ্লয়ার হই, আমি হয়তো একবার করার পরে ম্যাক্সিমাম আমি আর এটা লিমিট নিব না। তো এটা এমপ্লয়ারের ওই যে বলেন না মানবিকতার উপর ডিপেন্ড করবে বেসিক্যালি। এটা এক্সাক্ট টাইমটা বলা হয় নাই। আচ্ছা, আর আপনি যে এইমাত্র জিজ্ঞেস করছিলেন না ওই যে আর ডিডাকশনের বিষয়টা, এটা হলো সেকশন নাম্বার 126 পাবেন।
চাইলে আজকেও পড়তে পারেন। ক্যালকুলেশনটা আমি তখন আবার ডিটেইলস বোঝাবো। ওকে, আচ্ছা, এখন আসলে কম্পেনসেশন বিষয়টা তাহলে এই যে এটা হ্যাভ ফ্রড এই ধরনের অ্যাক্টিভিটির জন্য কোনো এক্সট্রা পেমেন্ট হবে না, এক্সট্রা না, মানে যে পেমেন্ট করার কথা নরমাল পাওয়ার কথা সেটাই পাবে না। আর হলো এই রাইট তৈরি করে সেটা অর্গানাইজেশনে কোনো ধরনের পেমেন্ট পাবে না। তো আলটিমেটলি এখানে যে মিসকন্ডাক্ট গুলো আছে এই অ্যাক্টিভিটিস গুলো শুধু মিসকন্ডাক্ট হিসেবে কাউন্ট হবে। আর এখানে যদি আমি আপনাদেরকে ততটুকুই বলবো যতটুকু পর্যন্ত ল মানে লেবার অ্যাক্ট 2006 আছে এক্স্যাক্টলি, এবং সেটা এক্সটেনশন 2015 পর্যন্ত আছে। এরপরে যদি কিছু থাকে এরপরে এটা আপনারা কোড অফ কন্ডাক্টের উপর ডিপেন্ড করবে, অথরাইজেশনের উপর ডিপেন্ড করবে। প্র্যাকটিস ডিফারেন্ট হতে পারে অর্গানাইজেশনে। আচ্ছা, এবার আসুন নাম্বার 5 এ। সো নাম্বার 4 প্রবলেম আছে কারো? ঠিক আছে, ধরে দিচ্ছি নেই। তারপরে যাবো নাম্বার 5 এ। এখন আসি আগের সিচুয়েশনটা ছিল ক্রিমিনাল অফেন্স। যে সাবসেকশন 1 এর যেটা ছিল ক্রিমিনাল অফেন্সের জন্য সে কনভিক্টেড হয়েছে, তবে রুট হয়েছে কিনা এটা পরের বিষয় ছিল। এখন ধরেন সিচুয়েশনটা হলো এরকম যে অলরেডি কোর্টের জাজমেন্টে এসেছে বা কোনো ধরনের জাজমেন্টে এসেছে যে সে আসলে কনভিক্টেড না। তো এই সিচুয়েশনে তখন তাকে কিভাবে ফেরত নেওয়া হবে? তো এটা বলা হচ্ছে সে যখন আবার আপিল করবে তখন তার যে অরিজিনাল পোস্ট ছিল সেই জায়গায় ফেরত দেবে, তবে এটা উইদাউট ব্যাগেজ হতে পারে। মানে সে আবার ওই যে নতুন করে জয়েন করার প্রসিজারে যাচ্ছে উইদাউট এনি কাইন্ড অফ প্রিভিয়াস পেমেন্টস। অথবা যদি তার অরিজিনাল পোস্ট অ্যাভেলেবল না থাকে, যেমন পোস্ট আমরা অ্যাভেল করি কিভাবে পাই হচ্ছে আমাদের স্কিল ইন্টেলিজেন্স এগুলোর উপর বেস করে, তাই না? তো এখন যখন সে এই পোস্টে ফাঁকা হয়ে গেল মানে পোস্টটা ফিল আপ হয়ে যেতে পারে। এখন যদি কোনো ধরনের পোস্ট অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে নতুন পোস্ট তার জন্য তৈরি করবে, এত কিছু করে না। অথবা কি করতে পারে তাকে তখন টার্মিনেট করে দিবে, গ্রাউন্ড দেখাবে ডিফারেন্ট গ্রাউন্ড। যেমন এখানে আগে গ্রাউন্ড ছিল কি তাকে ডিসমিস করা হয়েছিল মিসকন্ডাক্ট হিসেবে, তখন অন্য গ্রাউন্ডে তখন হয় যে জাজ গ্রাউন্ড দেখিয়ে করানো হবে। এখন এটা দুইটা কারণ হয়। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি যখন ডিসমিসের গ্রাউন্ড দেখা হয় এটা হলো আপনার ক্যারিয়ারের উপর একটা নেগেটিভ ইমপ্রেশন। হ্যাঁ, এই গ্রাউন্ডটাকেই লেসার পানিশমেন্ট হিসেবে ডিসচার্জ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ডিসচার্জ গ্রাউন্ডটা তখন কিন্তু এটা আপনার নেগেটিভ কোনো ইমপ্যাক্ট করছে না বা টার্মিনেশনের নেগেটিভ কোনো কিছু ইমপ্লিকেশন থাকছে না। আর পেমেন্টের বিষয়টা তো ডিফারেন্ট হবে, এটা হলো সেকেন্ড বিষয়। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে মিসকন্ডাক্ট। প্রবলেম থাকলে বলতে পারেন এবং এই সেকশনটা ভালো করে পড়বেন। এক্সামে একটা পার্ট আসবে। জি বলেন। আচ্ছা, এটা নিয়ে একটা রিয়েল কেস আছে। এরকম মানে বছরখানেক আগে দেখেছিলাম, প্রায় 18 বছরের মতো মনে হয় উনি কেস করেছিলেন। ওনার টার্মিনেট করা হয়েছিল একটা লিগ্যাল গ্রাউন্ড দেখে। পরে 18 বছর রায় আসে যে উনি আসলে অর্গানাইজেশন মানে এখানে ওনার কোনো দোষ ছিল না, উনি কনভিক্টেড ছিলেন না। সো বেসিক্যালি তখন রায় দেওয়া হয় যেটাকে আবার অরিজিনাল তার যে পোস্ট আছে সেখানে ফেরত যাবার। নর্মালি আসলে 18 বছরের একজন ওয়ার্কার যখন আবার ফেরত আসে পুরো এনভায়রনমেন্ট অর্গানাইজেশন কালচার টোটালি চেঞ্জ। তো এই ধরনের সিচুয়েশনে যেটা করা হয় কম্পেনসেট করা হয়। ফেরত নেওয়ার এক্সাম্পল খুব কম আছে। আর যদি এরকমই হয় যে না আমি এখানে জবেই যাব, আমি কম্পেনসেশনে যাচ্ছি না, আমি জবেই যাব, বহাল থাকবো, সেই ক্ষেত্রে যেটা হয় আপনার পারিপার্শ্বিক অবস্থা এরকম থাকে না যে তখন ওই ওয়ার্কার সেই অর্গানাইজেশনে কাজ করার মতো তার মেন্টালিটি তখন আসলে খুবই কমই থাকে। তো নর্মালি যেটা আপনি বলছিলেন কম্পেনসেট করার কথা, হ্যাঁ যদি অর্গানাইজেশন সেটা পজিটিভ নেয় তখন কম্পেনসেট করার কথা থাকে এবং যদি কোর্ট অর্ডার থাকে। আর যখন আপনি সোদের বিরুদ্ধে গিয়ে একটা অর্ডার পেয়ে আসেন তখন ওই অর্গানাইজেশন পজিটিভ এনভায়রনমেন্ট আপনাকে দিবে না, সেই ক্ষেত্রে কম্পেনসেট করারও বিষয় থাকবে না যদি কোর্ট অর্ডার না থাকে। বুঝা গেছে? এটা শুনেছিলাম এই কেসটা শুনেছিলাম আরো ধরেন 4-5 বছর তো হবে। আচ্ছা, তো এই পর্যন্ত থাকছে মিসকন্ডাক্ট রেগুলেশন গুলো। তারপর চলে যাচ্ছি টার্মিনেশন। ওকে, এটা একটু মার্ক করবেন। আমরা বলবো এখন সেকশন নাম্বার 26 and 27। প্রবলেম 27 হবে, তাই না? 27
হ্যাঁ 27। আচ্ছা টার্মিনেশন দুটা, একটা হলো বাই দ্য এমপ্লয়ার আর একটা হলো বাই দ্য ওয়ার্কার, এই যে বাই দ্য ওয়ার্কার, দুটো রেগুলেশন আমরা বলবো। তার মানে হলো যে একটা হলো এমপ্লয়ার যদি কাউকে টার্মিনেট করে তখন কিভাবে কম্পেনসেট করবে, আরেকটা হলো যদি এমপ্লয়ার ওয়ার্কার নিজ তাকে মানে রিজাইন করে তখন কি হবে, রেগুলেশনটা কি সেটা। সেকশন নাম্বার 26 এটার রেফারেন্স আমরা কেসে পরে পাবো, তাই মার্ক করে রেখেছি। এইগুলো একটু পড়ে ফেলতে হবে এবং এখানে যে রেগুলেশন আছে এটাকে ভাগে ভাগে ভাগ করে দেখানো হয়েছে। একটা হলো যদি পার্মানেন্ট ওয়ার্কার হয় তাদের একটা ধরনের রেগুলেশন আছে, আরেকটা হলো যারা কিনা টেম্পোরারি ওয়ার্কার। তো হোপফুলি আপনাদের মনে আছে পার্মানেন্ট এন্ড টেম্পোরারি। এখানে টেম্পোরারি ওয়ার্কার বলছি, ক্যাজুয়াল ওয়ার্কার এবং সাবস্টিটিউট ওয়ার্কার ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ইনফর্মাল রেগুলেশনগুলোর ক্ষেত্রে তাদের বাদ দিয়ে রেগুলেশনটা করা হয়েছে খেয়াল করবার করার সময়। এই রেগুলেশন হচ্ছে সেই প্রফেশন অনুযায়ী, টেম্পোরারি হলে এক ধরনের রেগুলেশন, পার্মানেন্ট হলে এক ধরনের রেগুলেশন। Okay. So first one about the permanent worker. So এই রেগুলেশনটা হচ্ছে যদি পার্মানেন্ট ওয়ার্কারকে রিজাইন মানে টার্মিনেট করা হয় অবশ্যই 120 দিনের একটা নোটিশ দিতে হবে, মানে 120 দিন আগে একটা নোটিশ দিতে হবে যদি সে মান্থলি রেটেড ওয়ার্কার হয়। তো এগুলো সব সামারাইজ করার জিনিস। আর যদি মান্থলি রেটেড ওয়ার্কার বাদে অন্য যে কোনো ধরনের ওয়ার্কার হয় তাদের ক্ষেত্রে 60 ডেজ। অন্য যে কোনো ধরনের ওয়ার্কার মানে এখানে স্ট্রেজি ওয়ার্কার হতে পারে, অর্ডার বেসড ওয়ার্কার হতে পারে, অথবা অন্য যে কোনো ধরনের স্টাফ হতে পারে, তাদের ক্ষেত্রে 60 ডেজ এর নোটিস। আর টেম্পোরারি ওয়ার্কারের ক্ষেত্রে 30 days in case of multi-rated worker and 40 days in case of other workers. Okay? এখানে তো বোঝানো কিছু নাই, জাস্ট মনে রাখতে হবে। এবার আসি কম্পেনসেট কিভাবে করবে। সাবসেকশন নাম্বার 3। বলেন কিভাবে করবে সাবসেকশন নাম্বার 3 কি করবে? আগামী ক্লাসে ভিডিও অন না করলে আজকে কন্টিনিউ করা যাবে না। বলেন একজন অন করলেন বাকিও করে ফেলবেন, কারণ এইভাবে চুপচাপ বসে থাকলে তো ক্লাস হবে না, এক্সপ্রেশন দেখতে পাই না। বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা এখন বলেন যেটা বলছিলাম সাবসেকশন নাম্বার 3, যদি নোটিস না দিয়ে টার্মিনেট করে তাহলে কি করতে হবে? এমপ্লয়ারকে রাইট একটা জিনিস আপনারা কিন্তু এই টার্মগুলোকে মানে এইভাবে ইউজ করবেন না। ক্যাজুয়াল এক ধরনের আর কন্ট্রাকচুয়াল যেটা বলছেন সেটাও কিন্তু ডিফারেন্ট। ওকে, তো এখানে আমরা টেম্পোরারি ওয়ার্কার মানে কন্ট্রাকচুয়াল ধরছি না। এখানে এই ওয়ার্কার রেগুলেশনের ক্লাসিফিকেশন অনুযায়ী যেমন এখানে ওয়ার্কার এমপ্লয়ার টাকা মানে হলো অর্গানাইজেশনের জন্য একটা কস্ট। এখন এই কস্ট কমানোর জন্য আমরা বিভিন্ন ফর্ম নেই, আউটসোর্সিং করি, সেটা ক্যাজুয়াল হতে পারে, সাবস্টিটিউট হতে পারে, টেম্পোরারি হতে পারে। তারা কিন্তু এখানে কস্ট মিনিমাইজেশনের জন্য আমরা ডিফারেন্ট টার্ম ইউজ করি এই ক্লাসিফিকেশনগুলোতে। যখন আমি একজন ওয়ার্কারকে পার্মানেন্ট বলবো, ইভেন যদি প্রফেশনাল বলি, তার মানে সেই ওয়ার্কারের সাথে আমার লাইবিলিটি বা আমার ডিলিংস বা রেসপন্সিবিলিটি যেরকম থাকবে এক্স্যাক্টলি বাকিদের ক্ষেত্রে কিন্তু সেম থাকবে না, পেমেন্টও সেম থাকবে না। এখানে তাই চাইলে টার্মিনেট করে দেওয়া এটাও এসব ওয়ার্কারের ক্ষেত্রে পসিবল হবে না। তাই টার্মগুলো অবভিয়াসলি এক্স্যাক্ট যেগুলো আছে সেগুলো ইউজ হবে না, না কন্ট্রাকচুয়াল। ওকে, আচ্ছা নাম্বার 4 এ আসি। নাম্বার 4 এ দেওয়া হয়েছে ক্যালকুলেশন কম্পেনসেশন। সো কম্পেনসেশন এক্স্যাক্টলি আমার নতুন করে বোঝাতে হবে না, কারণ সেম জিনিসটাই আছে। কি করতে হবে? at the rate of 30 days wages for every completed year of service or gratuity which one is higher. এই বেনিফিট মানে এটা থাকছে, এটার সাথে আদার্স যত ধরনের ডিউ থাকবে সেগুলো ক্যালকুলেশনটা এখানে হয়ে যাবে। তো এখানে দেখেন এই টার্মিনেশনের ক্ষেত্রে এই পেমেন্ট প্রসিডিওর। ওকে, এটা তো দিচ্ছেই, যদি নোটিস না দেয় এটা তো থাকবেই, এটার সাথে এই অ্যামাউন্টটা অ্যাড হবে। তো শেষ হয়ে গেল টার্মিনেশন।
অ্যাসোসিয়েশন কি বাদ বললো? আচ্ছা আচ্ছা সরি, বইতে দেখবেন একটা নেটওয়ার্ক কনসেপ্ট, এখানে আরো কিছু সাবসেকশন আছে। Twenty-six. আচ্ছা আচ্ছা, একটু দেখতে হবে আপনাদের কি সাবসেকশন এখানে চাই আছে টেক্সট বুকে, জাস্ট একটু কনফার্ম করবেন। এখন বলেন আপনাদের কাছে টেক্সট বুক নাই নাকি? হ্যাঁ, ক্লাসে চারটাই আছে। ওকে, 26 চারটায় আছে। ওকে, আচ্ছা এর রেফারেন্স আর কি টানো তাহলে পরে। ওকে, তারপর চলে যাচ্ছি সেকশন নাম্বার 27, টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই ওয়ার্কার। সেম প্রসিডিওর, যদি রিজাইন নিতে চায় এখন টাকা ফেরত দিতে হবে ওয়ার্কারকে। Oh, sorry. আরেকটা সেকশনের সাথে সুইচ করছি। ওকে, ফাইন। 26 বলেন। 26 এর সেম রেগুলেশন, যদি টেম্পোরারি হয় এক ধরনের নোটিস টাইম পিরিয়ড, আর এগুলো হলো পার্মানেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট। সো পার্মানেন্টের ক্ষেত্রে 16 ডেজ 60 ডেজ এর নোটিস দিতে হবে জব ছাড়ার আগে, এবং টেম্পোরারি ওয়ার্কারের ক্ষেত্রে যেটা মার্কেটেড 30 ডেজ আর আদার ওয়ার্কার্স 14 ডেজ। এখন আসি সাবসেকশন নাম্বার 3, আসলে কি ডিফারেন্ট দিতে হয় কিনা। এখানে অর্গানাইজেশন কি বলে, প্র্যাকটিস কি বলে, এখানে যদিও বা বলা হয়েছে খুব একটা নির্ধারণের আমরা রেগুলেশন খুব একটা দেখি না সব জায়গায়, প্র্যাকটিস কি বলেন। তারপর আমি বলছি কি কি আছে মার্কেট প্র্যাকটিস। সরি কি এটা না? এটা সেকশন নাম্বার 27। হ্যাঁ 27 26 ঠিক আছে। হ্যাঁ 26, সরি আরেকটার সাথে আমি রেগুলেশন কনফিউজ করে ফেলেছিলাম। সেকশন নাম্বার 27। তো আপনাদের প্র্যাকটিস কি হয়, দিতে হয় রিফান্ড জব ছেড়ে দিলে? দিতে হয় ম্যাম, দিতে হয়, প্র্যাকটিস হচ্ছে সরি প্র্যাকটিস কি দুটো বেসিক দিতে হয়। হ্যাঁ ওই 60 ডেজ এর নোটিস অনুযায়ী যদি না দেয় নাকি। Right. এখন বিষয়টা হলো যেমন অর্গানাইজেশনাল রেগুলেশন গুলো একটু ডিফারেন্ট হয়, যেমন কিছু ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন আছে যেটা হয় আর কি, যখন আপনারা জবে জয়েন করেন তখনই কন্ট্রাক্ট ইভেন বন্ড সাইন করায় যে আপনি চাকরি ছাড়তে পারেন না, এই ধরনের কিছু। আবার কিছু রেগুলেশন আছে যেমন মেইন সার্টিফিকেট গুলো একদম জমা নিয়ে নেয় যে আপনার এই টাইম পিরিয়ডের আগে আপনি কোনোভাবে জব ছাড়তে পারবেন না, এই ধরনের কিছু বিষয় দেখা যায়। আবার কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যখন শেষে জবের অফার গুলো আসে তখন হচ্ছে একটা অ্যামাউন্ট সিকিউরিটি হিসেবে রাখে, এবং ইন কেস যদি এর আগে টার্মিনেট করে তাহলে সেই সিকিউরিটি ভ্যালুটা ফেরত দেয় অথবা দেয় না। ওই যে সিচুয়েশন, যদি আপনি নোটিস দেন সেই ক্ষেত্রে এক ধরনের রেগুলেশন, আর নোটিস না দিয়ে চলে গেলে তখন সেই অ্যামাউন্ট থেকে অ্যাডজাস্ট হয়। এটাও করার পেছনে লজিক হলো কি, কারণ একটা রিক্রুটমেন্টের প্রসিডিওর যেটা হয় এটা অর্গানাইজেশনের জন্য একটা এক্সপেন্স না, তো এখানে কস্ট এফেক্টিভ হিসেবে পলিসি ডিফারেন্ট পলিসিতে নিতেই পারে বা যেতেই পারে।
তবে এখানে রেগুলেশনটা বেসিক্যালি যেটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা একদম ফ্রেশার জয়েন করেছে ভালো একটা অপরচুনিটি পেয়েছে যে পার্মানেন্ট নেই হয়তো বা সে সুইচ করে চলে গেছে জানাই পর্যন্ত না। তো এখানে প্রবলেমটা যেটা হয় প্রবলেম হলো এই যে এক্সপিরিয়েন্স টাইমলাইনটা ধরেন 6 মাসেই জব করলাম বা 1 বছর জব করলাম, এই এক্সপিরিয়েন্সের জন্য আমি কোনো ধরনের সার্টিফিকেট বা ডকুমেন্টস আমার থাকছে না। তো এটা একদম নিউ থেকে যায় যদি আমার পেমেন্টটা বা রিফান্ড না হয়। তো এটা রিফান্ড না দিলে আর একদম ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে ওরকম না। হুম। তো এরকম প্র্যাকটিস ডিফারেন্ট আছে, তাই অনেকগুলো আমি আসলে এরিয়ার কথা বললাম যেখানে এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটে থাকে এবং কি কি কাজগুলো হতে পারে। আচ্ছা এটা বলছি প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে এই যে টার্মিনেট করার প্রসিজিওরটা অনেক সময় বলেন না যে এই দিনের ছুটিতে বা এই দিনের বিনা ছুটি বা বিনা নোটিসে টার্মিনেট করে দিয়েছে, এটা আসলে লিগাল না বা পসিবল না, কারণ হলো এই রেগুলেশনটাকে সেটা ডিফাইন করে। হ্যাঁ, তো এটা একটু রেগুলেশনটা পড়বেন, পরে আমাকে বলবেন এক্স্যাক্ট একটা জব থেকে টার্মিনেট করতে হলে প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে তখন এটা কত দিন সময় নিতে হয়। জাস্ট ক্যালকুলেট করে পরে ক্যালকুলেশনটা টাইমটা বলবেন। বলেন টোটাল কতদিন? 17 days. Is that 17 or 27? 27 হ্যাঁ, 27 ডেজের একটা টোটাল প্রসিজিওর। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যখন তাকে টার্মিনেট করা হবে, লেটারটা ইস্যু করা হবে after the 27 days or the first day of the habitual attendance? কোনটা? ম্যাম প্রথম দিকে আসেই নাই। রাইট, একদম ফার্স্ট ডে যেটা হবে সেদিন থেকেই তাকে তখন ওই ডেটেই লেটারটা ইস্যু করা হবে। ম্যাম somehow এই লেটারটাই দিল, হ্যাঁ, আর ওই সেই লেটারটাই আমরা অ্যাকসেপ্ট করলাম। যখন আমরা স্যালারি প্রসেস করবো তখন কি সারা মাসের স্যালারি না তখন ব্যালেন্স না থাকে। স্যালারি তো এমনিতেও পাবে না, বরং তার থেকে রিফান্ড দেওয়ার কথা, তাই না? আপনি যদি ল ইমপ্লাই করতে চান এক্স্যাক্টলি, তাহলে এখানে বিনা নোটিসে যদি চলে যায় এটা তো অর্গানাইজেশনের জন্য একটা লস না। এখানে অবশ্যই তখন তাকে রিফান্ড করার কথা আসতে পারে, কম্পেনসেট করার। তো এই জায়গায় মানে এই যে আপনার 1 মাসের যে কথাটা বলছেন এমনটা বলছেন বাধ্য হওয়া উচিত না। আচ্ছা, তারপর আসি নাম্বার 4। এখন আসি কিভাবে পেমেন্ট করা হবে সেটা। এটা হচ্ছে ওভারঅল, হ্যাঁ, এটা কিন্তু ওরকম না যে কতদিন ছিল, কোথায় গেল, সরি, হ্যাঁ, কতদিন সে অ্যাবসেন্ট ছিল সেটার উপর বেস করে কিন্তু এই অ্যামাউন্টটা পে করা হচ্ছে না। এটা হলো তার টোটাল ওয়ার্কিং পিরিয়ড বা যে টাইমলাইনটা আছে সেটার উপর বেস করে। আচ্ছা, তো এখন যদি আসি এই যে এটা যদি বলি, ওকে ম্যাম নোটিশ পিরিয়ডের বিষয়ে একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম নোটিশ পিরিয়ড হচ্ছে 60 ডেজ, যদি সে না দেয় মানে অনলি 30 ডেজ দেয় তাহলে কি সেক্ষেত্রে একটা বেসিক কাটার ইয়ে থাকে নাকি দুইটাই কাটতে কেটে নেয় এমন কোনো ইয়ে আছে? কারণ আমাদের অর্গানাইজেশনে হচ্ছে যদি 60 ডেজ না দেয় তাহলে মানে 30 ডেজ দিলেও তাকে তার দুইটা বেসিকই কেটে নেয়। রেগুলেশন হচ্ছে যে আপনার 2 মাসের নোটিশ দিতেই হবে, যদি না দেয় 2 মাস হচ্ছে আপনার ম্যাক্সিমাম, এটা কেটে নেবে। এটা অর্গানাইজেশনের, হ্যাঁ। তো এই মাসের মধ্যে আপনার ওই যে হ্যাবিচুয়াল ওই যে এখানে যে আমরা ক্যালকুলেশনটা দেখলাম 27 ডেজ এর, ওইটাও কিন্তু ওইখানেই চলে আসছে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, জি জি জি,
এই ক্যালকুলেশনের পাশাপাশি যেটা বলছিলাম সেটা লাস্ট এই যে 27 ডেজ এর ক্যালকুলেশন এটা না, এখানে যে রেগুলেশনটা দেওয়া হয়েছে তার হলো ওভারঅল ওয়ার্কিং পিরিয়ড। যদি টাইমলাইনটা 5 to 10 ইয়ার্স হয় তাহলে পেমেন্টটা এভাবে হবে, মানে কম্পেনসেটেড ভ্যালুটা এরকম হবে, আর মোর দেন 10 ইয়ার্স হলে এই অ্যামাউন্টে হবে। যেমন এখানে বলছে 40 days wages for every completed year of service, এটা তো বুঝতেই পারছি, অর গ্র্যাচুইটি এই ধরনের কিন্তু কিছু থাকছে না, জাস্ট 14 days wages for every completed year of service। আর টেকনিক্যালি যদি আপনি খেয়াল করেন সবকিছু তো আসলে বলে দিবে না, এখানে কিন্তু টেকনিক্যালি যদি খেয়াল করেন অন্যান্য পেমেন্ট সিস্টেম থেকে কিন্তু অটোমেটিক্যালি এখানে সার্ভিস লাইন অনুযায়ী কমই পাবে। আচ্ছা, তারপর এখানে দেখেন যদি সে 10 বছরের বেশি সময় হয় তাহলে ওই ক্যালকুলেশন 30 days of wages for every completed year of service or gratuity, এই দুটার মাঝে যেটা বেশি সেটা। সো এই হলো রেজিগনেশনের ইস্যু যদি আসে সেটা। এইটুকু পর্যন্ত। আর কোনো কোয়েশ্চেন আছে? এখন যে দুটা সেকশন পড়বো বেসিক্যালি এগুলো আর কম্পেনসেশনের কিছু না, এগুলো মানে ডিফারেন্ট লাইনে চলে যাচ্ছি আমরা। তো এইটুকু পর্যন্ত আপনাদের কোয়েশ্চেন থাকলে বলে ফেলেন। Any queries? ওকে, তাহলে ধরে নিচ্ছি নাই। তারপর চলে যাচ্ছি রিটায়ারমেন্ট বেনিফিটস। রিটায়ারমেন্টের রেগুলেশন এখানে যেগুলো আছে এগুলো আসলে আমাদের সবকিছুই জানা, এত ডিটেলসে বলা হয়নি, জাস্ট আমি একসাথে বলে ফেলি কি কি হয়। মেইন কথা হলো রিটায়ারমেন্টের যে টাইমলাইনটা থাকে, যে এইজ পিরিয়ডটা থাকে, সেটা তো আমরা জানি যে এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়। সো বেসিক্যালি এই টাইমলাইনটা কাউন্ট করা হয় ওই যে আপনাদেরকে বললাম না সার্ভিস বুক পড়ার জন্য, এই সার্ভিস বুকে যে রেকর্ডটা থাকে সেটা থেকেই এই রিটায়ারমেন্টের পিরিয়ডটা কাউন্ট করা হয়। এবং এখানে আমরা নরমালি যেটা জানি 59 ইয়ার্স, তবে 60 ইয়ার্স হলো ম্যাক্সিমাম লিমিট, এর জন্য ম্যাক্সিমাম লিমিটটা এখানে দেওয়া আছে। আর পেমেন্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা ডিউ থাকে প্রভিডেন্ট ফান্ড বা অ্যালাউন্স যা যা থাকে সেই রেগুলেশন অনুযায়ী রিটায়ারমেন্টের সবকিছু এখানে কভার করা হবে, সব ধরনের ডিউ দেওয়া হবে। আর আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, যেমন আমাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, মানে এডুকেশনাল ফিল্ড যেহেতু, যে এখানে যদি রিটায়ারমেন্ট হয় রিটায়ারমেন্টের পরেও চাইলে কি করতে পারে, কন্ট্রাক্ট এখানে এক্সটেন্ড করতে পারে। তার মানে এক্সপিরিয়েন্স ওয়ার্কারের সাথে তো আপনি এখানে ফ্রেশার বলেন আর যতই স্মার্ট ওয়ার্কার বা যাই বলেন না কেন বা স্কিলড ওয়ার্কার বলেন না কেন, এটা তো কম্পেয়ার করা যায় না। একটা টাইম বা একটা এজ তো এখানে বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাই অর্গানাইজেশন চাইলে এই ধরনের রিটায়ার্ড ওয়ার্কারদের পরবর্তীতে বিভিন্ন ফিল্ডে দিতে পারেন। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করেছে, যদিও বা আমাদের এখানে প্রায়োরিটি না এই মুহূর্তে, প্ল্যান্টেশন ওয়ার্কারদের ক্ষেত্রে হচ্ছে একটা রেগুলেশন আছে যে এখানে যত ধরনের আপনার রিটায়ারমেন্ট বেনিফিটস আছে তাদের রিটায়ারমেন্টের সেই অ্যামাউন্টটা দিতে হবে, এটা প্রায়োরিটি, এটা দিতেই হবে। আর এই ফিল্ড নিয়ে তো অনেক ধরনের বিষয় আছে, এগুলো নিয়ে আমরা পরে আবার অ্যাসাইনমেন্ট বা ক্লাসে কথা বলবো। আচ্ছা, আর লাস্ট টপিকটা যেটা থাকছে গ্রিভেন্স প্রসিডিওর অর প্রসিডিওর ফর কমপ্লেনিং দ্য ফাইল, এটা হলো সেকশন নাম্বার 33। এখন আসি এই গ্রিভেন্সটা কি। গ্রিভেন্স হলো এই যে আমরা চ্যাপ্টার 2-তে যত ধরনের রেগুলেশন পড়ে আসছি, কিছু আছে টার্মিনেশনের বিষয়, কিছু আছে আপনার কম্পেনসেশনের অ্যামাউন্ট রিলেটেড ইস্যু, হ্যাঁ, তারপর ধরেন এখানে রিক্রুটমেন্টের রেগুলেশন অনেক কিছু আছে, তারপর আবার এখানে ওয়ার্কারদের ক্লাসিফিকেশনের উপর বেস করে আবার কাউকে অ্যাড করা হচ্ছে, কাউকে আবার অ্যাড করা হয় ডিডাক্ট করা হচ্ছে। এই ধরনের যত টাইপের কমপ্লেইন যদি তৈরি হয় কোনো কারণে, বা যে ধরনের ইনসিডেন্টে এই রেগুলেশন রিলেটেড যদি হয়, সেটা কিভাবে ফাইল করা হবে, মানে আপনি কোথায় কমপ্লেইন করবেন, রেগুলেশনটা কিভাবে শুরু হবে, প্রসিডিওরটা সেটাই দেওয়া হচ্ছে। তাই এখানে দেখেন এই যে ফার্স্টে রিমুভ থেকে শুরু করে যা যা আছে, মিসকন্ডাক্ট যা যা দেখেছি, যত ধরনের টার্মিনেশনের বিষয় ছিল সেগুলা থেকে আমি কিভাবে ফাইলটা ইস্যু করতে পারি। তো ফার্স্ট ইস্যুটা হলো গ্রিভেন্সটা শুরু হবে কার মাধ্যমে, এমপ্লয়ারের কাছে গ্রিভেন্সটা দিতে হবে। এমন না যে আমি ডিরেক্টলি লেবার কোর্টে চলে যাচ্ছি, ওরকম না। তো এখানে কনসার্ন যে পার্টি আছে অবশ্যই আমার ফার্স্ট স্টেপ হবে এমপ্লয়ার। তো এমপ্লয়ারকে আমি কিভাবে জানাবো? এমপ্লয়ারকে যদিও বা এখানে বলা হয়েছে রেজিস্টার্ড পোর্ট বা পোস্টের মাধ্যমে রিটেন ফরম্যাটে জানাতে হবে। রেজিস্টার্ড পোস্টটা হলো কি, এটা কেন বারবার বলে, কারণ এটা হলো একটা প্রপার ডকুমেন্টেশন, একটা প্রুভেন মেথডস। এখন আপনি যখন একটা পোস্ট করে কোনো কিছু আসছে বা রিসিভ করছে কেউ, তখন এটার কিন্তু একটা নাম্বারিং পড়ে যাচ্ছে। তো এখানে ফাইল রিসিভিং, নাম্বারিং এগুলো সবসময় রেফারেন্স হিসেবে কাজ করে। তাই এখানে বারবার রেজিস্টার পোস্টের কথা বলা হয়। তবে এটা যদি আপনি ফর্মালি অর্গানাইজেশন অ্যাকসেপ্ট করে নেয়
রিসিভ করে নেয় ফাইলটা, তখন সেটাও চলবে। রেজিস্টার্ডই হতে হবে এমন কোনো কন্ডিশন নেই। এখন আসি এমপ্লয়ার কাছে কিভাবে করছে, অ্যাপ্লিকেশন করছে। কবে করতে পারবে? উইদিন 30 ডেজ। এখন উইদিন 30 ডেজ এর ফার্স্ট ডে কিভাবে কাউন্ট হবে? যবে কিনা ইনসিডেন্টটা ঘটেছে সেদিন থেকে 30 দিনের মধ্যে আপনার এই গ্রিভেন্স প্রসিজিওরটা শুরু হবে, মানে ফাইলের কি বলবো, কমপ্লেইন প্রসিজিওরটা শুরু হবে। তারপর এটা সিকোয়েন্সিয়াল একটা প্রসেস। এমপ্লয়ার কি করবে? এমপ্লয়ার ফাইল অ্যাকসেপ্ট করার আবার উইদিন 30 ডেজ এর মধ্যে দুই পার্টিকে কল করবে, তাদের গ্রিভেন্স শুনবে। দুই পার্টির মধ্যে হতে পারে এমপ্লয়ার, অনেক সময় নিজেই এমপ্লয়ার একটা পার্টি হতে পারে। সেটা যদি হয় তো এখানে অবশ্যই কনসার্নটা শুনবে, প্রপার চ্যানেলে ডিসিশনটা কমিউনিকেট করবে এবং রিটেন ফরম্যাটে সেই কনভিক্টেড পার্টিকে, বা ধরেন এখানে যদি প্লেন্টিফ হয়, প্লেন্টিফকে সেটা জানিয়ে দেবে যে কি ডিসিশনটা হয়েছে। কে জানাচ্ছে? এমপ্লয়ার জানাচ্ছে। টাইমলাইনটা খেয়াল করেন, অলরেডি যদি আমরা ম্যাক্সিমাম টাইমলাইন ধরি তাহলে এটা এখানে অলরেডি আপনার 60 ডেজ চলে যাচ্ছে। ম্যাক্সিমাম না, মিনিমামও যদি ধরে 60 ডেজ চলে যাচ্ছে। তারপরে আসি নাম্বার 3। আছেন তো, শুনতে পাচ্ছেন তো সবাই আমাকে? আচ্ছা, অনেক সময় তো আবার দেখা যায় নেট ড্রপ করে, তাই একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 3 যেটা হলো, তারপর কি হলো, কমপ্লেইন প্রসিজিওরটা শুরু হবে। এখন কমপ্লেইনটা কখন করবে সেটা হচ্ছে রেগুলেশন। ধরুন হতে পারে এমপ্লয়ার যে ডিসিশনটা দিয়েছে সেটা আমার ফাইনালি পছন্দ হয়নি, তাহলে আমি কি করব? এখানেই প্রসেসটা শেষ না, তাহলে আমি যেতে পারি লেবার কোর্টে। লেবার কোর্টে যাওয়ার আগে এখানেও টাইমলাইনটা ম্যাটার করছে। যেমন এখানে সিচুয়েশনটা দেখেন, এমপ্লয়ারের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, এই ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হলো কি, যে 30 দিনের টাইমলাইন আছে, হতে পারে এমপ্লয়ার অ্যাপ্লিকেশন রিসিভ করার 2 দিনের মাথায় আবার আপনার ডিসিশন দিয়ে দিল, এটা একটা টাইমলাইন। আবার হতে পারে 30 দিন কমপ্লিট হয়ে গেছে, কোনো ডিসিশন দেয় নাই, এটাও একটা টাইমলাইন। তো এখানে বলা হয়েছে যে টাইমলাইনে ফাইনাল ডিসিশনটা হয়ে যাচ্ছে, একটা হলো 30 ডেজ পার করার, মানে 30 ডেজের মাঝে দেওয়ার কথা, সেই 30 ডেজের মাঝে দিচ্ছে না। সো ওই ডে থেকে শুরু করে পরবর্তী 30 দিনের মধ্যে লেবার কোর্টে আপিল করতে হবে, অথবা যেদিন ডিসিশনটা দেবে সেদিন থেকে শুরু করে এই দুইটা ডেটের মধ্যে যেটা আগে হবে সেই মাফিক লেবার কোর্টে আপিল করতে হবে। এখন লেবার কোর্ট আবার কতদিন? ওই যে 30 ডেজ, মানে এখানে আবার চলে যাচ্ছে 3 মাস আপনার মিনিমাম। তো লেবার কোর্ট কি করবে? এই অ্যাপ্লিকেশনটা রিসিভ করার পর ফাইনালি আবার দুই পক্ষের হিয়ারিংটা তো থাকবেই, দুই পক্ষের কথা শুনবে এবং যেটা প্রপার ডিসিশন মনে হবে ডেফিনেটলি লেবার কোর্ট সেই ডিসিশনটা দিয়ে দিবে। আচ্ছা, এখন আসি, লেবার কোর্ট যে ডিসিশনটা দিবে এটা একটা স্কোপ থাকে, একটা এরিয়া অ্যাসাইন্ড, একটা এরিয়া থাকে, বাউন্ডারি থাকে, যে এই ধরনের সিচুয়েশনে লেবার কোর্ট কি ধরনের ডিসিশনটা দিতে পারে। তো এখানে ডিফাইন করা হয়েছে লেবার কোর্ট যে ডিসিশনটা দিবে সেটা হতে পারে কি মিনিমাম বা লেসার পানিশমেন্ট। ধরেন তাকে মিসকন্ডাক্টে ডিসমিস করা হয়েছিল, এখন তাকে ডিসচার্জে তাকে টার্মিনেট করা হলো, অথবা ডিসচার্জে করা হয়েছিল, এখন তাকে ডিসচার্জটা বাদ দিয়ে তাকে আবার কাজে বহাল করা হলো। এই ধরনের আপনার অ্যাওয়ার্ড গুলো দিতে পারবে লেবার কোর্ট। এটা হলো লেবার কোর্টের একটা মানে রেগুলেশন আর কি, যে এর বাইরে আমি ডিসিশনে যেতে পারছি না। যেমন চাইলে কিন্তু ক্রিমিনাল অফেন্সের বা ওই ধরনের কোনো কিছু যেতে পারবে না। আচ্ছা, ফাইনালি যদি সিচুয়েশন এরকম হয় যে আমার লেবার কোর্টের রায়ও পছন্দ হয় নাই, তাহলে আমি কোথায় যাব? তখন আমি এই ঘটনাগুলোর জন্য ট্রাইব্যুনালে আপিল করতে পারি। সব ধরনের কেস ট্রাইব্যুনালে যায় না, কিন্তু এখানে যে যে বিষয়গুলো বলা হয়েছে, যে দেখেন সাবসেকশন 1 এ শুধুমাত্র সিচুয়েশনগুলো দেওয়া হয়েছে কি সব কারণে আপনি এই লাস্ট স্টেজ পর্যন্ত যেতে পারবেন, তার মানে হচ্ছে লেবার কোর্ট পর্যন্ত ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে পারবেন। তো ট্রাইব্যুনাল ফাইনালি যে ডিসিশনটা দিবে সেটা তখন ফাইনাল ডিসিশন হবে, এবং সেম প্রসেস, ইনসিডেন্ট ঘটার 30 ডেজের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। আচ্ছা, এইটুকু গেল আমাদের আপনার গ্রিভেন্স প্রসিজিওর, কিভাবে আমরা প্রসিজিওরটা শুরু করেছি এবং শেষ করব কোথায়। এখন আসি নাম্বার 7, 8, 9 যেগুলো আছে, এগুলো হচ্ছে একটু এক্স্যাক্টলি এগুলোর সাথে রিলেটেড না। হ্যাঁ, তো এখানে যেমন আছে, এটা আমি কেস করাবো দেখে রেগুলেশনগুলো আবার পড়াচ্ছি। যেমন ধরেন 7, 8 এগুলাতে ক্লিয়ারলি বলা হয়েছে এই ধরনের কেসগুলো যখন হবে অনেক ধরনের ফি তো আছে, কিন্তু এখানে কোর্ট ফিটা অ্যাপ্লিকেবল না, দিতে হবে না, প্লেইন্টিফকে কোর্ট ফিটা দিতে হবে না। আর এই ধরনের কোনো কমপ্লেইনে
ক্রিমিনাল প্রসিকিউশনের আন্ডারে যাবে না, জাস্ট ওই যে রেগুলেশন যেটা বলা হয়েছে এইটুকু পর্যন্ত বাউন্ডারি, এর বাইরে যেতে পারবে না। আবার নাম্বার 9 যেটা সাবসেকশন, এটা একটু ভালো করে পড়েন, এবং এই সাবসেকশনটা সেকশন নাম্বার 26 যেটা আমরা পড়ে এসেছি, টার্মিনেশন অফ ওয়ার্কার বাই দ্য এমপ্লয়ার যেটা পড়েছি, এটার রেফারেন্সে বলা হয়েছে। এবং এই গ্রাউন্ড ধরে, শুধুমাত্র এই সাবসেকশনটা ধরেও কিন্তু কেস আছে। তো এটা একটু পড়বেন, কেস আছে মানে রিয়েল কেস আছে। দেখেন, সবকিছুরই পজিটিভ নেগেটিভ তো দুটা দিকেই থাকে, তাই না? তো এখানে যে টার্মিনেশন অফ ওয়ার্কার বাই এমপ্লয়ার হলো, এখানে অনেক সময় হতে পারে কি পার্সোনাল ইন্টারেস্ট, তারপর ধরেন ডিসক্রিমিনেশন, এসব কারণেও কিন্তু টার্মিনেটেড হয়ে যেতে পারে। তো এখানে বিষয়টা বলেছে কি, ধরেন ওই সেকশন অনুযায়ী যদি এমপ্লয়ার কাউকে টার্মিনেট করে, সো ডেফিনেটলি সে লেবার কোর্ট ট্রাইব্যুনাল পর্যন্ত আসতে পারবে না। ঠিক আছে, আসতে পারবে না, এক্সেপ্ট এই সিচুয়েশনগুলো। যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, তখনই আপনার যদি টার্মিনেশনের বিষয় থাকে বাই দ্য এমপ্লয়ার, তখন সে এই গ্রাউন্ড ধরে সেকশন 33-র আওতায় কেস করতে পারবে। যেমন গ্রাউন্ডগুলো কি, যেমন ধরেন এখনো তো পড়েন নাই তাই জানেন না যে ট্রেড ইউনিয়ন রিলেটেড অ্যাক্টিভিটিসে ইনভলভ আছে কোনো ওয়ার্কার। এখন সে কেন ইনভলভ আছে এটার জন্য যদি ধরেন এমপ্লয়ার টার্মিনেট করতে চায়, বা এই ধরনের কোনো রেশারেশির জন্য যদি টার্মিনেট করে ফেলে, সেটার জন্য সে কেস করতে পারবে এই গ্রাউন্ড বা এই সেকশনের আওতায়। আবার অনেক সময় এটা না, ট্রেড ইউনিয়ন না, ওই যে বললাম পার্সোনাল ইন্টারেস্ট, ডিসক্রিমিনেশন, এগুলোর যদি কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে যদি হয় তখনও টার্মিনেট করার যদি বিষয় হয়, তখন এটা হতে পারে। আবার হতে পারে কি, যে ওই যে পার্সোনাল ইন্টারেস্টের কথা বললাম, হ্যাঁ, কোনো ধরনের বেনিফিট থেকে ডিপ্রাইভ করলো, সেটাও যদি গ্রাউন্ড দেখাতে পারে, তাহলে এই সেকশন নাম্বার 33 সাবসেকশন 9 গ্রাউন্ড ধরে তখন সে আপিল করতে পারবে। বুঝতে পেরেছেন আমার কথাটা? এইটুকু পর্যন্ত থাকছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2। ম্যাম লাস্টেরটা একটু আরেকবার ক্লিয়ার করে নেব। এটা হ্যাঁ হ্যাঁ ম্যাম 9 সেকশন আচ্ছা, নাম্বার সেকশন নাম্বার 9টা হলো কি, এই যে আমরা সেকশন নাম্বার 26 পড়েছি, টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট অফ আ ওয়ার্কার বাই অ্যান এমপ্লয়ার, তাই না? তো এখানে অনেক কারণেই তো ওয়ার্কার এমপ্লয়ার টার্মিনেট করতে পারে। আমরা অনেকগুলোই টার্মিনেশনের ফর্ম দেখেছি, এই যে কোনো গ্রাউন্ড ধরে টার্মিনেট করতে পারে লজিক্যাল ইস্যু দেখিয়ে। তো যখন এই লজিক্যাল ইস্যু দেখিয়ে নর্মালি টার্মিনেট করে, তখন কিন্তু সেকশন 26-এর আওতায় টার্মিনেট করলো আমাকে ডিসচার্জ দেখিয়ে, আমি কিন্তু এটাকে কেস করতে পারবো না যে আমাকে কেন এই গ্রাউন্ড দেখালো, আমাকে কেন টার্মিনেট করলো। এটা করা যাবে না, এটাই বলেছে। কিন্তু করা যাবে, কখন করা যাবে, যদি এই ধরনের ঘটনাগুলো আমি প্রমাণ করতে পারি কোর্টে, বা আমি যদি এটা দেখাতে পারি, প্রুফ দেখাতে পারি, বা আমার যদি এই ধরনের কোনো রেফারেন্স থাকে যে আসলে ডিসচার্জ এগুলা কিছু না, আমি এসব কারণের জন্য আমাকে আসলে টার্মিনেট করা হয়েছে, তখন আমি কেস করতে পারবো। আর কারণগুলা কি, যেমন ধরেন ট্রেড ইউনিয়ন বেসিক্যালি ওয়ার্কারদের একটা ফর্ম বা একটা ফরমেশন, বা যেটাই বলেন না কেন, ইউনিয়ন অ্যাসোসিয়েশন। তো এই ধরনের ইউনিয়নগুলোতে যখন ওয়ার্কাররা থাকে, তাদের এটা একটা পজিটিভ কালচার বা পজিটিভ একটা পাওয়ার থাকতে পারে। তো এখন কেন সেই ওয়ার্কার আছে সেই ইউনিয়নে, আমি এমপ্লয়ার চাচ্ছি না, এখন সে যেহেতু সেই ইউনিয়নটাকে চাচ্ছে না, তাই আমি এখন তাকে একটা কজ দেখিয়ে টার্মিনেট করে দিলাম। এরকম ঘটনা যদি ঘটে, অথবা ধরেন আমার তার সাথে তাকে আমার পছন্দ না, ডিসক্রিমিনেশন পারপাসে যদি আমি এখন টার্মিনেট করে দেই, অথবা আমার পছন্দের লোক আছে, তাকে নেওয়ার জন্য আমি এখন তাকে বাদ দিয়ে দিলাম, এটা যদি করি, তাহলেও আমি আপিল করতে পারবো, মানে আমি কেস করতে পারবো এই ধরনের সিচুয়েশনের, যদি আমাকে টার্মিনেট করে সেকশন 26-এর আওতায়। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে,
তো এই পর্যন্ত থাকছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2। তো চ্যাপ্টার নাম্বার 3 শুরু করার আগে এটা তো আজকে হবে না। আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 2 থেকে আপনাদের কিন্তু কাজ থাকছে সার্ভিস বুক আর হলো কি জানো, রেজিস্টার বুক। কোথায় গেল? হ্যাঁ, আসেন, এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবেও দিব, জাস্ট আমরা একটু ডিসকাস করে নেব। আপনাদের একটা টাস্ক অ্যাসাইন করা হয়েছে, এটা পাবলিশ হবে কালকে। তো এই টাস্কে আপনারা এই ফাইলটা পাবেন, এই ওয়ার্ডের ফাইলটা পাবেন, এই 4টা প্রবলেম পাবেন। এই 4টা প্রবলেম এখনই আমরা পড়বো, এখনই সলভ করব, কিন্তু লিখে আমাকে সাবমিট করতে হবে। এবং লেখার প্রসিজিওরটা কি, রিটেনে এখানে আপনি টাইপ ভার্সনে কোনো কিছু আমাকে সাবমিট করতে পারবেন না। এই পার্টটা, এই 2টা পেজ প্রিন্ট করবেন, প্রিন্ট করে হাতে লিখে যেটুকু স্পেস দিয়েছি সেইটুকু স্পেসের মধ্যে লিখে আমাকে আবার স্ক্যান করে আপলোড করতে হবে, শুধুমাত্র এই মাসের জন্যই অনলাইন অ্যাসাইনমেন্ট। আদারওয়াইজ আমরা সব কিছু অফলাইনেই যাব, এগুলো আপনাদেরকে ক্লাসে করাতাম আর কি। তো যাই হোক, কেন বলেছি এগুলা জিজ্ঞেস করেন না, কেন বলেছি, কপি পেস্ট যেন না হয়। তো এবার চ্যাপ্টার নাম্বার 2-তে এখন বলেন তো 1, এই 1 রেগুলেশনে আপনার কি মনে হয় কি হবে, কিভাবে এই কেসগুলো লিখতে হয় এটা আমি বলে দেবো। জাস্ট আমরা এখন আগে একটু ডিসকাস করে নেই, তারপর আমি প্রসেসটা বলে দিচ্ছি। বলেন তো কি হবে? জি ম্যাম, কি হবে? সে কি ওল্ড পার্মানেন্ট পোস্টে চলে যেতে পারবে? পারবে পারবে। এটা কি এমনি মনে হচ্ছে? সে যদি প্রফেশনাল পিরিয়ড না নিতে চায়, সেক্ষেত্রে যদি চায় যে আমার ওই পোস্টেই থাকবো আমি, সেক্ষেত্রে পারবে। রাইট। এখন এটা আমরা কিভাবে লিখবো এটা বলে দিচ্ছি। হ্যাঁ, লেখার প্রসিজিওরটা হচ্ছে, ফার্স্টে আপনি শুরু করবেন অ্যাকর্ডিং টু দ্য লেবার অ্যাক্ট, সেকশন নাম্বার লিখে যে সেকশনের রেফারেন্সে আপনার মনে হয়েছে পারবে সেই সেকশনটা, সেকশন নাম্বার এমক, সাব সেকশন নাম্বার এমক। সাপোজ ধরেন এটা আমরা পড়েছি সেকশন নাম্বার 2, 3, 4-এ পড়েছি, এই চ্যাপ্টারে সেকশন নাম্বার 4-এ এই রেগুলেশনটা আছে, 4-এর সাবসেকশন কোনো একটাতে আছে। হ্যাঁ, তো এই সাবসেকশন অনুযায়ী এক্স্যাক্টলি সাবসেকশনটাতে কি বলা হয়েছে এটা আগে লিখবেন। এক্স্যাক্ট বইয়ের ভাষায়ও লিখতে পারেন, লয়ের লাইনেও লিখতে পারেন, নিজের মতো করে লিখতে পারবেন। মেইন কথা হচ্ছে এক্স্যাক্টলি অ্যাক্ট এটা কি বলছে সেটা লিখবেন। লিখে তারপর আপনি এখন এই রেফারেন্স টেনে বলবেন যে মনিমের রেগুলেশন অনুযায়ী তাহলে সে এখন কি করবে। এই হচ্ছে কেস লেখার স্টাইল, বুঝে গেছে? আচ্ছা, মানে আগে সেকশন রেফারেন্স দিয়ে সেকশনটা বলে তারপর সিচুয়েশনটা ব্যাখ্যা করতে হবে। এবার আসি সাবসেকশন নাম্বার 2, সেম এটাও আমরা পড়েছি। দেখেন তো এটা কি হবে। আমাকে 25-এ একজন প্লিজ একটু রিমাইন্ডার দিবেন, রোল কল করব তখন। এর আগেও করতে পারি, আবার মাঝখানে যদি চলে যান আগেও করতে পারি, ঠিক নাই। জাস্ট 25 একটা রিমাইন্ডার দিবেন। এটা এইমাত্র সেকশন 26 এবং সেকশন 33 যে রেফারেন্সটা টেনেছিলাম সেটার একটা প্রবলেম। তো আমি একটা কাজ করি, আপনাদেরকে এই 4টা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, এটা আগামী ক্লাসে সাবমিট করবেন। অলরেডি টাইমলাইন অ্যাসাইন করা আছে, এটা আগামীকাল দেখতে পারবেন কি আসে বিষয়, ঠিক আছে? এই 4টা কেস পারার কথা, কারণ এগুলো আমি অলরেডি পড়িয়েছি। পারবেন? আসেন সেকশন নাম্বার চ্যাপ্টার নাম্বার 3 শুরু করি। চ্যাপ্টার নাম্বার 2 থেকে কোনো কোয়েশ্চেন থাকলে এখনো করতে পারেন। ম্যাম আজকে এই পর্যন্ত জি, ম্যাম কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু কোয়ারি ছিল, লাইক যে যেভাবে রেফারেন্স দিয়ে দিতে বললেন যে সেকশন নাম্বার এত, সাবসেকশন নাম্বার এত, তো ওই ক্ষেত্রে যদি আমাদের এই সেকশন সাবসেকশন নাম্বারটা ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আসলে
ও কিভাবে আসলে আচ্ছা আচ্ছা, কনসিডার? ভুল করার কোনো চান্স নাই, কারণ এটা তো আপনার ওপেন বুক হচ্ছে। আমি এক্সামে যখন দিব আপনার এত রেফারেন্স লাগবে না, আপনাকে কনটেক্সট দিলেই চলবে। শুধুমাত্র যেগুলো অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছি, বাসায় করার জন্য দিচ্ছি, অথবা ক্লাসে বসিয়ে যেগুলো করাবো, সেগুলো তো বই দেখে দেখেই করবেন, ভুল হওয়ার সম্ভাবনা নাই। হুম। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম, জি জি। শুধু এক্সামের ক্ষেত্রে আসলে ডিফারেন্ট, তখন সেকশন নাম্বার লাগবে না, তখন শুধু কনটেক্সটটা ডিফাইন করবেন। ওকে ম্যাম, শিওর। ওকে, শুরু করছি চ্যাপ্টার নাম্বার 3, এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্ট। খুবই ছোট একটা চ্যাপ্টার। জি বলেন। ম্যাম কিছু মনে না করলে একটু ওয়ার্ক শেষে আমাদের ইফতারের হ্যাঁ, আমাদের প্রিপারেশনও আছে মেয়েদের। ইয়েস কিছু ম্যাম, কিছু মানুষ আবার নামাজও পড়তে হবে ম্যাম। আছে, তাদের বাসায় ফিরে নিয়ে, আর আমাদের ট্রাফিক সিচুয়েশন তো খুব ভালোই জানেন, আমাদের সিচুয়েশনটা কি বাজে, আর রমজানের মধ্যে তো আরো অনেক চ্যালেঞ্জিং। যদি পসিবল হয় এই সময় ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ, 5:30 পর্যন্ত টাইমলাইন না? এই তো ছেড়ে দেব, 10টার মধ্যে, মানে 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব নিশ্চিত। ওকে ম্যাম, ঠিক থ্যাংক আছে। ওকে, এর জন্য আমি বলেছি রিমাইন্ডার দেওয়ার জন্য, আমি যেন কোনোভাবে ক্রস না করে ওই টাইমলাইনের পরে। ঠিক আছে, বেশি সময় একদমই থাকবো না, 10 মিনিট আগে আগে ছাড়বো, এটা নিশ্চিত থাকেন। আচ্ছা, ফার্স্ট মিনিটের সিলেবাসটা আসলে কভার করা নিয়ে একটু কঠিন লাগছিল আর কি। যাই হোক, আমাদের সিলেবাসটা চ্যাপ্টার নাম্বার 5 পর্যন্ত রাখার প্ল্যান আছে, তো সেই হিসাবে আপনারা চাইলে একটু আগেও পড়তে পারেন। ওকে, আমি জাস্ট এখন ঘড়ি ধরে 7 মিনিট আগে কভার করব, তারপর অ্যাটেন্ডেন্স কল করছি। তো এখানে আসি, চ্যাপ্টার নাম্বার 3, অ্যাডোলেসেন্ট এমপ্লয়মেন্ট রেগুলেশনগুলো। সো বেসিক্যালি এগুলো খুবই শর্ট কন্টেন্ট। যেমন এখানে আছে কি, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট। সো ফার্স্ট রেগুলেশনে বলা হয়েছে চাইল্ড ওয়ার্কার 100% প্রহিবিটেড, কারণ এসডিজি সাপোর্ট করে না। যেহেতু আমরা এসডিজিকে সাপোর্ট করি, তাই চাইল্ড ওয়ার্কার বাংলাদেশে প্রহিবিটেড 100%। অ্যাডোলেসেন্ট ওয়ার্কারের ক্ষেত্রেও বলা হয়েছে পারমিটেড না, তবে এটা কন্ডিশনাল। যখন কিনা আপনার বিষয়গুলো হচ্ছে, যখন কিনা আপনার এই কন্ডিশনগুলো ফিল আপ না হবে, ততক্ষণ পর্যন্ত অ্যাডোলেসেন্টকে দিয়ে কাজ করানো যাবে না। যেমন এখানে সার্টিফিকেট অফ ফিটনেসের বিষয় আছে। হ্যাঁ, যে ধরেন সার্টিফিকেট অফ ফিটনেস মেইনলি ডক্টররা ইস্যু করে, এবং এটা যখন এমপ্লয়াররা বলে তখনই শুধুমাত্র ডক্টররা এই ধরনের সার্টিফিকেটগুলো ইস্যু করে। তো যাই হোক, এই ধরনের রেগুলেশনগুলো যদি কমপ্লিট করে তখন একজন অ্যাডোলেসেন্ট কাজ করতে পারবে, এবং সার্টিফিকেটগুলোর বিপরীতে একটা টোকেন দেওয়া হয়। নর্মালি এই সার্টিফিকেটগুলো হোল্ড করে হচ্ছে এমপ্লয়ার ডিরেক্টলি, এটা ওয়ার্কারের কাছে থাকে না। তারপর নর্মাল ওয়ার্কার বাদে ভোকেশনাল ওয়ার্কার বা অ্যাপ্রেন্টিস ওয়ার্কার যারা আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো রেগুলেশন অ্যাপ্লিকেবল না, মানে সার্টিফিকেট ছাড়াই তারা শিখতে পারবে, তারা যেহেতু কাজ করছে না। সার্টিফিকেট লাগবে তখনই যখন তারা কিনা রেগুলার ওয়ার্কার হবে। আর এখানে অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে এই সিচুয়েশনগুলো, মানে এই যে সার্টিফিকেট ছাড়া কাজ করতে পারবে না, এই রেগুলেশনগুলো চাইলে গভর্নমেন্ট এটা এক্সাম্পট করতে পারে যদি ন্যাশনাল ইমার্জেন্সি থাকে, সেই ক্ষেত্রে। আদারওয়াইজ এই রেগুলেশন অ্যাপ্লিকেবল হবে। তারপর এখানে কিছু রেগুলেশন আছে চাইল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে, যেমন যেটা আগে বলেছিলাম, এই রেগুলেশনগুলো 2018-এ সবগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আগে চাইল্ড ওয়ার্কারদের প্রহিবিশন ছিল না, চাইল্ড ওয়ার্কার কাজ করতে পারতো কিছু এক্সেপশন দিয়ে। তবে এখানে এক্স্যাক্টলি বলা হয়েছে চাইল্ড ওয়ার্কারের যত গার্জিয়ান লেভেলেই থাকুক না কেন, প্যারেন্টসও যদি থাকে, অথবা যার কাস্টাডিতে চাইল্ড আছে সেটাও যদি হয়, মানে কারো আওতায় সে এজেন্ট হিসেবেও কোনো ধরনের কাজ করতে পারবে না। চাইল্ড ওয়ার্কার 100% প্রহিবিটেড। ওকে, আর সার্টিফিকেট অফ ফিটনেসের রেগুলেশন যেটা আছে, সেখানে যেটা বলা হয়েছে, এখানে হলো ওয়ার্কার যখন যদি কোনো অ্যাডোলেসেন্ট পারসন ওয়ার্কার হিসেবে কাজ করতে চায়, তখন এটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানাতে হয় যে আমার সার্টিফিকেট অফ ফিটনেস দরকার। তো এটা কে কে অ্যাপ্লাই করতে পারে সেটা বলেছে। অ্যাডোলেসেন্ট নিজেই পারে, অথবা অ্যাডোলেসেন্টের প্যারেন্ট পারে, অথবা যেই এমপ্লয়ারের কাছে সেই অ্যাডোলেসেন্ট কাজ করবে সেই এমপ্লয়ারের রিকোয়েস্টে হচ্ছে এই ধরনের সার্টিফিকেট বা ফিটনেস টেস্টিফাই করা হয়, টেস্টিফাই করার পরে তখন ইস্যু করা হয়। তো বেসিক্যালি এটা এমপ্লয়ারকে ক্লারিফাই করতে হয় এবং এটা কনফার্ম করতে হয় যে যদি সেই ওয়ার্কার মানে ফাইনালি যদি সে অ্যাডোলেসেন্ট হিসেবে প্রুভড হয়, তাহলে মানে এখানে যদি তার টেস্টিফাই হয় প্রপারলি, তাহলে তাকে অবশ্যই কাজে অ্যাসাইন করা হবে, এই ধরনের একটা কনফার্মেশন দিতে হয়। না হলে কিন্তু এই ধরনের সার্টিফিকেশনগুলো চলে না। হ্যাঁ, ফিটনেস সার্টিফিকেশনগুলো চলে না। আচ্ছা, আর এই ক্ষেত্রে বলা হয়েছে কি, এটা অলরেডি বলে ফেলেছি।
ওকে। আর ফাইনালি যে রেগুলেশনগুলো আছে সেটা হলো 12 মান্থের রেগুলেশন। লাইক ধরেন আপনার এই সার্টিফিকেটের ইস্যুটা বা ইস্যু করার টাইমলাইন থেকে টাইম পিরিয়ড বা ভ্যালিডিটি থাকবে 12 মান্থ। 12 মান্থ পরে আবার তাকে টেস্টিফাই করতে হবে, এবং যদি সে ফিট থাকে তখন আবার তাকে আবার কাজে অ্যাসাইন করা হবে। 12 মাস পর পর এটা করতে হয়। আর এই ধরনের যত টাইপের ফি থাকে এটা এমপ্লয়ার বেয়ার করতে বাধ্য থাকে। আচ্ছা, আর লাস্ট ওয়ান, এখানে লাস্ট ওয়ান না, মানে দেখেন এখানে সবগুলো সেকশনে অনেক ছোট ছোট। যাই হোক, এটা আপনাদেরকে রিডিং অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আগামী ক্লাসের জন্য, কি করব। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এই ধরনের মেডিকেল এক্সামিনেশনের জন্য এটা আসলে কে বলতে পারে, মানে কে এটা অর্ডার করতে পারে যে আপনি টেস্ট করতে হবে, এই ওয়ার্কারকে টেস্ট করাতে হবে, এই ধরনের পাওয়ারটা কার থাকে। তো এই পাওয়ারটা বেসিক্যালি ইন্সপেক্টরের থাকে। যখন ইন্সপেকশনে আসে ফ্যাক্টরিগুলোতে, তখন এই ভেরিফিকেশন তার যদি ফিল্ডে গিয়ে মনে হয় কোনো ওয়ার্কার দেখে যে সে তো আসলে অ্যাডোলেসেন্ট, যদিও বা সার্টিফাই করা হয়েছে কিন্তু আসলে সে অ্যাডোলেসেন্ট না, চাইল্ডও হতে পারে। তো এই ক্ষেত্রে দেখে যদি মনে হয় তখন আবার এমপ্লয়ারকে রিটেন নোটিশের মাধ্যমে টেস্টিফাই করার কথা বলতে পারে। হ্যাঁ, টেস্টিফাই করার জন্য রিকোয়ারমেন্ট দিতে পারে। আর যদি সে রেজাল্ট পজিটিভ আসে তখন তো অবশ্যই তাকে টার্মিনেট করা, নেগেটিভ আসলে তখন আবার তাকে কাজে অ্যাসাইন করা হবে। আর এখানে কিছু রেগুলেশন বলা হয়েছে হ্যাজার্ডাস ওয়ার্কের জন্য। যেমন ধরেন কিছু কাজ বা মেশিন আছে, যেমন বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে বা ফার্টিলাইজেশন ফার্মগুলো বা বিভিন্ন ইলেকট্রিসিটি প্লান্ট, এই ধরনের অনেক প্লান্ট যেগুলো আছে সেগুলোতে হচ্ছে যে মেশিনারিজগুলো আছে সেগুলোতে কাজ করার জন্য কোনো অ্যাডোলেসেন্ট অ্যাসাইন করা যায় না। কারণ এটা আবার কোন মেশিনগুলোতে কাজ করতে পারবে বা পারবে না এটা গ্যাজেটের মাধ্যমে পাশ করা হয়। এভাবে না যে অ্যাডোলেসেন্ট পারবে না, ওরকম না, যে এগুলো ডেঞ্জারাস মেশিন। তো এগুলোতে কাজ করতে হলে অবশ্যই আপনার প্রপার চ্যানেলে ট্রেইনড আপ হতে হয়, এই রেগুলেশনগুলো বলা থাকে আর কি। হুম। আচ্ছা, তো এটাই এখানে বলা হয়েছে আর কি, যা যা বললাম এগুলোই বলা হয়েছে। আবার জাস্ট এটারই এক্সেপশন দেওয়া হয়েছে পরের সেকশনটাতে। এখানে জাস্ট এই এক্সেপশনে বলা হয়েছে এই ডেঞ্জারাস বা হ্যাজার্ডাস মেশিনগুলোতে কাজ করতে পারবে। যখন বলা হয়েছিল পারবে না, আবার এক্সেপশনে বলা হয়েছে পারবে যদি এই কন্ডিশনগুলো ফিল আপ হয়। কন্ডিশন আর এরকম কি, যেমন ধরেন ফুললি ইনস্ট্রাক্টেড হবে, তারপর প্রপার প্রিকশন আছে, কারো আন্ডারে স্পেসিফিক্যালি সে কাজ করছে, কারো গাইডেন্সে কাজ করছে, এই ধরনের রেগুলেশন যদি থাকে তাহলে সে করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। এক্স্যাক্টলি যেমন যেটা হয় অ্যাডোলেসেন্ট ওয়ার্কার যেখানে যে কাজ পায় করে ফেলে, ওরকম না আর কি। আচ্ছা, প্রপার গাইডেন্স লাগবে। আচ্ছা, ওয়ার্কিং আওয়ারটা আগামী ক্লাসে পড়াচ্ছি। শুধু এটা বাকি থাকছে, এই ওয়ার্কিং আওয়ারটা আপনারা একটু পড়ে আসতে পারেন। আর লাস্টে যেটা থাকছে, যে দুটা থাকছে, সেটা হলো আপনার প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্ট ইন আন্ডারগ্রাউন্ড আর আন্ডার ওয়াটার ওয়ার্ক। আচ্ছা, একটা জাস্ট আপনাদের অনেক সময় এমসিকিউ আসলে একটু কনফিউজড হয়ে যেতে পারেন। মনে রাখবেন অ্যাডোলেসেন্ট ওয়ার্কার ফ্যাক্টরিতেও কাজ করতে পারবে, মাইন ফ্যাক্টরিতেও কাজ করতে পারবে। কিন্তু এখানে আবার প্রহিবিশন দেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক অথবা আন্ডার ওয়াটার ওয়ার্ক, এই ধরনের কোনো কাজে অ্যাডোলেসেন্টকে অ্যাসাইন করা যাবে না। তো আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক তো আপনার মাইন ফ্যাক্টরি কাউন্ট হয়। তো বেসিক্যালি এটা আমরা এভাবে টেকনিক্যালি চিন্তা করছি যে এখানে আন্ডারগ্রাউন্ড মানে কিন্তু সব সব ধরনের কাজই তো আপনার আন্ডারগ্রাউন্ডে হয় না। মাইন ফ্যাক্টরিতে যেসব কাজ আন্ডারগ্রাউন্ডে হয় না, মাইন ফ্যাক্টরিতে ওয়ার্কার বা অ্যাডোলেসেন্টরা সেই ধরনের কাজগুলো করতে পারবে। তো এটা নিয়ে কনফিউজড হবেন না। আর লাস্ট ওয়ান যেটা থাকছে হ্যান্ডিক্যাপড ওয়ার্কার। জি, সরি বলেন। করার জন্য এখানে আন্ডারগ্রাউন্ড বলতে কি বোঝানো? আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক বলতে অনেক কিছু হতে পারে, এটা মাইন ফ্যাক্টরিও হতে পারে বা বিভিন্ন ধরনের, এই যে যদি আমি এখন বলি লাইক ধরেন বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে না বাংলাদেশে আন্ডারগ্রাউন্ডে, তো এগুলোও হতে পারে, এই ধরনের কাজও হতে পারে। এই ধরনের কাজগুলো রিস্কি হয়, বা এই যে কয়লা খনি বলে, এগুলো তো আন্ডারগ্রাউন্ডের কাজ। তো এই ধরনের কাজগুলোতে অ্যাডোলেসেন্টকে অ্যাসাইন করা হয় না। ইভেন বিল্ডিং যখন তৈরি করে তখনও তো আন্ডারগ্রাউন্ডে কাজ হয়, সেগুলোতে অ্যাডোলেসেন্টকে কাজ করানো যাবে না, এটা বলা হয়েছে। হুম। আচ্ছা, আর লাস্ট ওয়ান যেটা থাকছে সেটা হলো এক্সেপশন আপনার হ্যান্ডিক্যাপড ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে। তো এখানে হ্যান্ডিক্যাপড ওয়ার্কারদেরকে কাজ করানো যাবে না এই রেগুলেশন কিন্তু না। কাজ অবশ্যই হ্যান্ডিক্যাপড ওয়ার্কাররা কাজ করতে পারবে, শুধুমাত্র যে লিস্ট, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট গ্যাজেটের মাধ্যমে ডেঞ্জারাস মেশিন লিস্ট হিসেবে আপনার গ্যাজেট পাস করেছে, শুধুমাত্র সেই মেশিনগুলো ছাড়া বাকি যে কোনো ধরনের মেশিনারিজ নিয়েও কাজ করতে পারবে। এই রেগুলেশনটা হলো এটা, ঠিক আছে।
তো এই থাকছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2। জাস্ট মনে রাখবেন এখানে ওয়ার্কিং আওয়ারটা বাকি রয়ে গেল, এবং এই ওয়ার্কিং আওয়ারটা মার্ক করে রাখবেন। এটাই হচ্ছে আমরা আসলে ইম্পর্ট্যান্ট পার্ট এখানে সবচাইতে। আচ্ছা, সো আসলে আমার অ্যাটেন্ডেন্স কল করার তো দরকার হতো না যদি না, আচ্ছা এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? ডেফিনেটলি নাই। আছে? থাকলে বলে ফেলো। জি বলেন। নেই? আচ্ছা, এখানে একটু যদি আপনারা আইডি দিয়ে এনরোল করেন তাহলে আমার আসলে রোল কলও করতে হতো না। আচ্ছা আসেন তাহলে রোল কল করি। অনলাইনে আবার রোল কল কিভাবে করব? আসি। অ্যাটেনশন প্লিজ।